পড়ালে ভালো হবে। ঠিক আছে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা তড়িৎ রসায়ন নিয়ে পড়ালেখা করব এবং এই তড়িৎ রসায়ন নিয়ে যে আমরা পড়ালেখা করব এই চ্যাপ্টারটা তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে একটা প্রশ্ন থাকতেই পারে এবং এমসিকিউ তো থাকবেই, মানে আমি যা পড়াবো সেখান থেকে এমসিকিউ তো থাকবেই। সো যেহেতু গুরুত্বপূর্ণ, তবে অধ্যায় অনেকে বলে অধ্যায় ছোট, ঠিক আছে, ছোট হলেও কিন্তু ঝালমরিচ অনেকটুকু পড়া আছে। সো আমরা চলো শুরু করি, কথা না বাড়াই। তোমরা আমাকে 1.5 ঘন্টা সময় 2 ঘন্টা সময় দিবা, তোমাদেরকে এই চ্যাপ্টারে যতটুকু তথ্য পরীক্ষার জন্য লাগবে আমি তোমার ব্রেনের মধ্যে প্রবেশ করাই দিব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তড়িৎ রসায়ন, যেটার অপর নাম ইলেকট্রোকেমিস্ট্রি। সো এখানে খেয়াল করবা, আমরা কিন্তু রসায়ন কিন্তু ইলেকট্রো, মূলত এখানে বিদ্যুতের একটা ব্যাপার আছে। তো যেই রসায়ন ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, বা বিদ্যুৎ ব্যবহার করে যেই রসায়ন ব্যবহার করতে হয়, সেই দুইটাকে একসাথে কিন্তু আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি বলা হয়। এবং ইলেকট্রোকেমিস্ট্রিতে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করা হবে। দেখো, রিডক্স বিক্রিয়া তোমাদের কিন্তু অলরেডি আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর দেখো, তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়ার শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই লাইনটা থেকেই পরীক্ষার প্রথম প্রশ্নটা আসে, সেটা হলো তড়িৎ কোষে কি ঘটনা ঘটে। এই লাইনটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। সেইটা হচ্ছে, দেখো, অনেকেই বুঝি না বলতে অনেকেই খেয়াল করি না, খুবই গুরুত্বপূর্ণ কথা। তড়িৎ কোষে কি ঘটনা ঘটে? তড়িৎ কোষে আমরা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি। এইটা হলো 1 নাম্বার কথা, ঠিক আছে। তাহলে দেখো, কিছু কিছু কোষে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, কিন্তু তড়িৎ কোষের ব্যাপারটা অমন না। তড়িৎ কোষ, তার মানে মূল উদ্দেশ্যটা কি? তড়িৎ তৈরি করা। তাহলে যেই কোষে তড়িৎ তৈরি করা হয় রাসায়নিক শক্তি ব্যবহার করে, তাকে বলা হয় তড়িৎ কোষ। আমরা সেটাই দেখব। যেমন টর্চ লাইটে আমরা কি ব্যবহার করি? শুষ্ক ব্যাটারি। দেখো, খুবই প্রথম লাইন থেকেই প্রশ্ন আসতে পারে। ক্যালকুলেটরে ব্যবহৃত হয়, দেখেন, নিকেল এবং ক্যাডমিয়াম ব্যাটারি। তারপর দেখো, হার্টের পেসমেকার এবং ঘড়িতে ব্যবহৃত হয় লিথিয়াম ব্যাটারি। আমাদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। ল্যাপটপ, সেলফোন, ডিজিটাল ক্যামেরায় ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। তুমি যে মোবাইলটা ব্যবহার করছো, ল্যাপটপ যদি কেউ ব্যবহার করে থাকো, কারো যদি ডিএসএলআর ক্যামেরা থাকে, সেগুলো হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। ফাইন। তোমার যে ঘড়িটা আছে, হাতে যে রিস্ট ওয়াচটা পড়ো, সেটাতে কিন্তু লিথিয়াম ব্যাটারি। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পুরোপুরি আলাদা। সো আর বড় বড় প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহৃত হয়। তাহলে ব্যাটারির চেয়ে পরিবেশ বান্ধব কোনগুলা? হাইড্রোজেন ফুয়েল সেল। এবং এর সবগুলোতে মূল বিক্রিয়াটা কি? রিডক্স বিক্রিয়া। কেন রিডক্স বিক্রিয়া? কারণ এই রিডক্স বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়, আর বিদ্যুৎ প্রবাহ বলতে এই ইলেকট্রনের আদান প্রদানকেই বোঝানো হয়। তাহলে এই যে প্রথম প্যারাটা, এই প্রথম প্যারা থেকে কিন্তু যে কোনোটাই প্রশ্ন আসতে পারে। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এই জায়গাটা টনটনা মুখস্থ রাখতে হবে। এবং এটা মুখস্থ করারই বা কি আছে? খুবই সহজ কথা। আমাদের যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি, পেন্সিল ব্যাটারি, সেগুলোর অপর নাম ড্রাই সেল বা শুষ্ক ব্যাটারি। ক্যালকুলেটরের ব্যাটারিটা আলাদা করে মনে করবা, নিকেল এবং ক্যাডমিয়াম। আর ঘড়িটা লিথিয়াম। বাকি সবকিছু যেগুলোকে চার্জ করা যায়, সেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি। বর্তমানে যে সকল ব্যাটারি আমরা চার্জ করতে পারি, সেগুলো কিন্তু দেখো লিথিয়াম আয়ন। আর যেগুলো চার্জ করা যায় না, সে যেমন দেখো, ঘড়ির ব্যাটারি কিন্তু একবার নষ্ট হয়ে গেলে সেটা ব্যবহার করতে পারবে না, সেটা কিন্তু লিথিয়াম ব্যাটারি। ওকে, ফাইন। সো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে, সেটা সিলেবাসে থাকুক আর না থাকুক। আচ্ছা, এগুলো প্রত্যেকটা পেজ পড়তে হবে। যারা এখানে ক্লাস করছো 148 জন, 540 নাম্বার পেজটা, এইখানে তুমি 10 স্টার দিয়ে দাও। এই পেজ থেকে প্রশ্ন আসবে ভবিষ্যতে যে কোনো পরীক্ষায়, এইটাই স্বাভাবিক। প্রশ্ন আসবে, উপরে লিখে রাখো, প্রশ্ন আসবে। এই পেজটা যে ভালো করে পড়বে না, সে কিন্তু পরীক্ষায় একটা মার্ক ছেড়ে আসার বড় সম্ভাবনা আছে, সে কিন্তু বুঝবে না। ঠিক আছে, ওকে। যেগুলোকে চার্জ করা হয় না ওইগুলো লিথিয়াম, যেগুলো চার্জ করা হয় সেগুলো লিথিয়াম আয়ন। এটা একজন কমেন্ট করেছে, হ্যাঁ সেটাই তো বলা হলো। ওকে, ফাইন। সো আমরা তাহলে দেখো, তড়িৎ প্রবাহের প্রকারভেদ নিয়ে পড়বো, তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ। আমরা কি নিয়ে পড়বো এই বিষয়ে কিন্তু তুমি ছোট্টবেলা থেকে অনেকবার পড়েছো। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী। ইংলিশটাও খুবই গুরুত্বপূর্ণ যারা ক্লাস করছেন। ইলেকট্রিক কন্ডাক্টরস, নামটা দেখো, ইলেকট্রিক কন্ডাক্টরস। পরীক্ষায় কিন্তু অনেক সময় কন্ডাক্টর শব্দটা দিয়ে আসে প্রশ্ন। ওকে, যেমন কপারের তার,
এটা হলো একটা ধাতব পরিবাহী, আবার গ্রাফাইট কিন্তু অধাতব পরিবাহী। ব্যাপারটা খেয়াল করো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটা অধাতব পরিবাহী। খেয়াল করো, গ্রাফাইট সে কিন্তু ধাতু না, কিন্তু তারপরও সে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে। এছাড়া তরল পদার্থের মধ্যে পারদ বা মার্কারি কিন্তু তড়িৎ পরিবহন করে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা সিম্পল তথ্য, খুব সিম্পল তথ্য, কিন্তু এগুলো পরীক্ষায় আসলে এগুলো কিন্তু আর সিম্পল থাকে না। এগুলো প্রত্যেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, খুব যতই যতই সহজ হোক পরীক্ষায় আসবে। আর যারা তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে বলা হয় অপরিবাহী বা ইনসুলেটর। ইংরেজিটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় শুধু ইংরেজি শব্দটাই কিন্তু আসতে পারে। দেখো, আমরা ইলেকট্রিকের তার, তুমি তোমার ঘরে যদি কোথাও তার দেখতে পাও, সেই তারের উপরে একটা প্লাস্টিক বা রাবারের যে আবরণটা দেওয়া, সেই রাবার বা প্লাস্টিকটাই হলো ইনসুলেটর। তারা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না, যার ফলে তুমি যখন সেই তারটা স্পর্শ করো তুমি কিন্তু কারেন্টের শক খাও না। সো দ্যাটস দ্য থিং। তাহলে প্লাস্টিক বা রাবার কিন্তু ইনসুলেটর হিসেবে কাজ করে। তাহলে আমরা দেখলাম যে পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখন যারা বিদ্যুৎ পরিবহন করে তারা কিন্তু পরিবাহী। এই পরিবাহীকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তাকাই দেখো, পরিবাহী কিন্তু তিন প্রকার, অর্থাৎ কন্ডাক্টর তিন প্রকার। একগুলো আছে সুপরিবাহী, একগুলো আছে অর্ধ পরিবাহী, যেটা সেমি কন্ডাক্টর, যেটা একটা আলাদা চ্যাপ্টার ফিজিক্সে আছে, তুমি একটা চ্যাপ্টারই শুধু পড়বা, সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। আরেকটা হলো সুপার পরিবাহী, সুপার কন্ডাক্টর, প্রচুর পরিমাণে ক্ষমতা আছে তাদের বিদ্যুৎ পরিবহন করার। এগুলো তুমি নিজে রিডিং পড়লেই পারার কথা। তারপরও আমি যেহেতু পড়াচ্ছি, আমার কাজ হলো তোমাকে কারা কারা গুড কন্ডাক্টর সেটা ব্রেনের মধ্যে প্রবেশ করায় দেওয়া। দেখো, বেশিরভাগ ধাতু, যেমন কপার মানে তামা, অ্যালুমিনিয়াম, আয়রন মানে লোহা, জিঙ্ক মানে দস্তা, সিলভার মানে রূপা, তোমাকে বাংলাটাও পড়তে হবে। কারা কারা সুপরিবাহী, গুড কন্ডাক্টর, ছোট ভাইয়াটা এবং আপনারা যারা ক্লাস করছো শুধু ইংলিশটা না, কপারের বাংলা যে তামা, আর জিঙ্কের বাংলা যে দস্তা, এই সিলভারের বাংলা যে রূপা, এটাও ব্রেনের মধ্যে সেট করবো। অনেক সময় পরীক্ষায় বাংলাটা দিয়েই প্রশ্ন আসে, দ্যাট উইল বি ইনাফ। সো দ্যাট ইজ সুপরিবাহী। এইবার অর্ধ পরিবাহী কোনগুলা? অর্ধ পরিবাহীর জন্য উদাহরণ দেখো দেওয়া আছে পর্যায় সারণীর গ্রুপ 4, এর মধ্যে অ্যালুমিনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম না দুঃখিত, গ্রুপ 4-এর এ, আমি বলতে ভুল করেছি, সিলিকন এবং জার্মেনিয়াম। সো এইখানে এরা হলো, সো এখানে একটা কথা বলা হয় যে কারা কারা সেমিকন্ডাক্টর। সো জার্মেনিয়াম, আমরা এটা এইভাবে মনে রাখতে পারি, জার্মেনিয়াম, জেসি, আমরা এখান থেকে জার্মেনিয়াম এবং সিলিকন, সবচেয়ে জার্মেনিয়াম এবং সিলিকন মানে এই অংশে দেওয়া আছে। কিন্তু তুমি সেমিকন্ডাক্টর আরো অনেক জায়গায় পাবা। যে এইটা নিয়ে বেশ একটা ডিবেট আছে যে কতগুলো আমাদের সেমিকন্ডাক্টর বা এরকম মেটালয়েড আছে, এটা নিয়ে বেশ একটা কিন্তু ঝামেলা আছে। সো মোটামুটি এটা নিয়ে বেশ একটা ঝামেলা তো থাকেই যে কতগুলো আমাদের এক্স্যাক্টলি। তারপরও বলা হয় যে জার্মেনিয়াম, সিলিকন, বোরন, এমনকি আমাদের যে কার্বন, সেই কার্বন কিন্তু একটা আমাদের মেটালয়েড। এছাড়া আমরা যেটাকে বলি সেটা হলো যে আরেক আর মোট 6টা বা 7টাকে ধরা হয় যেগুলো কিনা যেগুলা হলো আমাদের ট্রুলি অর্ধধাতু। এছাড়া একটা হলো আমরা লিখব বোরন, কার্বন, এইখানে হলো অ্যান্টিমনি, এসবি। সো এটা মনে রাখার উপায়টা দেখো, আমরা বলবো জেসি ও বিএসসি করেছে, বা তুমি চাইলে বিএসসি না মনে রেখে বিসিএস মনে রাখতে পারো, সেটা আরো ভালো। জেসি বিসিএস করেছে জার্মেনিয়াম, সিলিকন, বোরন, কার্বন, এস দিয়ে এসবি বা অ্যান্টিমনি। এছাড়াও আরো কিছু পদার্থ আছে যারাও আমাদের মেটালয়েড হিসেবে কাজ করে। তাহলে কি কি মনে রাখবো? জেসি বিসিএস করেছে জার্মেনিয়াম, সিলিকন, বোরন, কার্বন, অ্যান্টিমনি, বিসিএস, এই 5টা। এছাড়াও পোলোনিয়াম আর অনেকগুলোকে বলা হয়, ঠিক আছে, টেলুরিয়াম। এখানে যারা লিখছো দ্যাটস ট্রু। এছাড়াও আরো আমরা বেশ কয়েকটাকে ধরি। একটা হলো আর্সেনিক,
ওকে, এবং এছাড়াও আর্সেনিককে ধরা হয়, এবং ধরা হয় বলতে এটা নিয়ে বইয়ে একটা ডিবেট, বিভিন্ন বইয়ে বিভিন্ন তথ্য দেওয়া আছে যে কয়টা আমাদের মোটামুটি ভাবে কয়টা আমাদের কি বলে মেটালয়েড, এটা নিয়ে ডিবেট আছে, অনেক সময় অ্যালুমিনিয়ামকে বলা হয়। সে যাই হোক, মোটামুটি এই পাঁচটা নিয়ে কখনোই কোনো ডিবেট থাকে না। এই যে জেসি বিসিএস, এই পাঁচটা নিয়ে কোনো ডিবেট নাই। তবে মেটালয়েড কয়টা, 6টা 7টা, এটা নিয়ে পর্যায় সারণী চ্যাপ্টারে প্রত্যেক মাসে মাসে প্রত্যেক বছরে বছরে, ঠিক আছে, এগুলো চেঞ্জ হতে থাকে। এখানে এক একজন এক একটা সূত্র বলেছে। সো আপাতত আমরা জেসি যে বিসিএস করেছে এই পাঁচটা কথা মনে রাখবো। এখান থেকে প্রশ্ন আসলে এই দুইটা থেকেই আসবে। এরাই মূলত মেটালয়েড বা মেটালের মতো বা ধাতুর মতো, এইটুকু এখান থেকে মনে রাখলেই পড়া হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এদের পরিবাহিতা তাহলে পরিবাহীর মতো অতটা বেশিও না, আবার ইনসুলেটের মতো এতটা কমও না, দুইটার মাঝামাঝি পরিবাহিতা, এদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর। তাহলে সুপার কন্ডাক্টর কারা? এখানে দেখো সুপার কন্ডাক্টর লাস্ট লাইনটা গুরুত্বপূর্ণ। সুপার কন্ডাক্টরের মধ্য দিয়ে শক্তির অপচয় ছাড়াই তড়িৎ অনায়াসে চলতে পারে, এদের রোধ হয় খুবই কম। সুপার কন্ডাক্টরের মূল কথা হলো এদের রোধ খুবই কম, দেখো থাকেই না। দেখো একটা নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রাকে বলা হয় সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার, এই তাপমাত্রার নিচে এদের কোনো রোধ থাকে না, রোধ হয়ে যায় শূন্য। এরকম দুটো পদার্থের নাম দেওয়া আছে, পরীক্ষায় পদার্থগুলো আসার সম্ভাবনা কম, তুমি শুধু দেখে রাখবা। দেখো একটা নায়োবিয়াম এবং জার্মেনিয়ামের একটা যৌগ, আরেকটা হলো দেখো ইরিডিয়াম, বেরিয়াম, কপার এবং অক্সিজেনের একটা যৌগ, এবং তাপমাত্রা দেখো মাত্র 23 কেলভিন, 90 কেলভিন, অনেক কম তাপমাত্রা। এই তাপমাত্রা গুলাতে এদের রোধ হয়ে যায় শূন্য। তো এটা কি পরীক্ষায় আসবে? আমার উত্তর হলো যে না। তোমার হাইয়েস্ট প্রশ্ন আসতে পারে নিচের কোনটা সুপার কন্ডাক্টর, এই নাম দুটো তুমি দেখে রাখতে পারো, দ্যাট উইল বি ইনাফ। এবং এই নামটাও পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কোন তাপমাত্রার নিচে এরা রোধ শূন্য হয়ে যায়, সন্ধি তাপমাত্রা। ইংলিশটা পড়তে পারো সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার, এটাকে বলা হয় ট্রানজিশন টেম্পারেচার। এই তাপমাত্রার নিচে এদের কি হয়ে যায়, রোধ হয়ে যায় পুরোপুরি শূন্য। এবং সুপার কন্ডাক্টর গুলো মূলত কি জিনিস? সংকর ধাতু এবং সংকর ধাতুর অক্সাইড। এই লাইনটা আমরা অনেকেই পড়ি না, খুবই গুরুত্বপূর্ণ। তাকায় দেখো, এটা কিন্তু পিওর ধাতু না, সংকর ধাতু এবং সংকর ধাতুর অক্সাইড। যারা ক্লাসটি করছো এই অংশটুকু ব্রেনের মধ্যে পুরোপুরি সেট করতে হবে। সংকর ধাতু বলতে দুই বা ততোধিক ধাতু একসাথে মিলিত হয়েছে। তাকায় দেখো, নায়োবিয়াম এবং জার্মেনিয়াম, আর এই জায়গায় তো 4টা ধাতু মিলায়। সো এই হলো সুপার কন্ডাক্টর। এই পেজ থেকে আগেই বলেছি প্রশ্ন আসবে। সো দেখো কয় ধরনের প্রশ্ন আসতে পারে, এবং দেখো কোনো লাইনই বাদ দেওয়ার সুযোগ নাই, এখান থেকে প্রশ্ন এইভাবেই আসবে। সো আমরা দেখলাম। তো এখানে তাকায় দেখো, ব্যাপারটা কিন্তু একটু জটিল হয়ে যাবে। একটু আগে মাত্র পড়াইছি তোমাকে তড়িৎ পরিবাহীকে 3 ভাগে ভাগ করা যায়। দেখো ব্যাপারটা খেয়াল করো, তড়িৎ পরিবাহী কয় প্রকার। আবার তাকায় দেখো, আবার দেওয়া আছে তড়িৎ পরিবাহীর প্রকারভেদ। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাবে। তো পরীক্ষায় আসলে তড়িৎ পরিবাহী কয় প্রকার, তুমি কি উত্তর করবা? তখন কিন্তু তুমি খুব বিপদের মধ্যে পড়বা। 2 ক্ষেত্রে আমাদের কিন্তু ভাগ করার জন্য যে ভিত্তি, সেটা 2 ক্ষেত্রে পরিপূর্ণভাবে আলাদা। যদি বলা থাকে তড়িৎ পরিবহনের মেকানিজমের ভিন্নতা, ভিন্ন মেকানিজম অনুসারে কয় প্রকার, তখন কিন্তু 2 প্রকার। একটা হলো ধাতব পরিবাহী, আরেকটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। একটা হলো ধাতব পরিবাহী, আরেকটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এবং আমরা যদি একটু তাকাই দেখি, তাহলে মূলত ভাগটা আসলে এমন, তড়িৎ পরিবাহী মূলত আসলে 2 প্রকার। এক হলো ধাতব পরিবাহী, আরেক হলো আয়নিক পরিবাহী। একটা ধাতু, ধাতব পদার্থগুলা, আরেকটা আয়ন দ্বারা পদার্থ হয়। সেই ধাতব পরিবাহী আবার 3 ভাগে বিভক্ত: সুপরিবাহী, অর্ধ পরিবাহী, সুপার পরিবাহী। আবার আয়নিকটা আবার 2 ভাগ বিভক্ত। তো দেখো এই ভাগটাই মূলত আসলে আসল ভাগ। কিন্তু আমাদের যে বই, হাজারী স্যারের যে বইটা, সেটাতে আলোচনাটা কিন্তু এইভাবে শুরু করা হয় নাই। আলোচনাটা কিন্তু দেখো অন্যভাবে শুরু করা হয়েছে। সো তুমি তাকায় দেখো, তড়িৎ পরিবাহী মূলত 2 প্রকার। কিন্তু ভাইয়াটা পরীক্ষায় যদি এই লাইনটা তুলে দেয়, তড়িৎ পরিবাহীকে কয় শ্রেণীতে বিভক্ত করা হয়, তখন তুমি কি উত্তর দিবা? তখন ব্যাপারটা কিন্তু জটিল হয়ে যায়। আর যখন যদি পরীক্ষা এই লাইনটা তুলে দেয় তড়িৎ পরিবাহী মূলত কয় প্রকার, তখন কি উত্তর দিবা? সো যাই হোক, ব্যাপারটা বেশ জটিল একটা ঘটনা, এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে না সেটাই আমি এক্সপেক্ট করতে পারি। কারণ এই ক্ষেত্রে বইয়ে 2 ধরনের লাইনই আছে। সঠিক উত্তর হওয়া উচিত কোনটা? তড়িৎ পরিবাহীগুলো মূলত 2 ধরনের। একগুলো হলো ধাতব, যাদের অপর নাম ইলেকট্রনীয় পরিবাহী, যেখানে ইলেকট্রনটাই মূলত তড়িৎ পরিবহন করে। আরেকটা হলো আয়নিক,
যেটার অপর নাম তড়িৎ বিশ্লেষ্য, যেখানে আয়নটা মূলত তড়িৎ পরিবহন করে। তাহলে দেখো নাম কিন্তু দুইটা, যাহা তড়িৎ বিশ্লেষ্য তাহাই আয়নিক, যাহা ধাতব তাহাই ইলেকট্রনীয়। এবং এইটাকে আমরা তিন ভাগে ভাগ করি, যেটা আমরা পড়ে ফেললাম। আয়নিকটাকে সবল এবং দুর্বল, দুর্বল দুই ভাগে ভাগ করা যায়। সো তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, দ্যাটস দ্য থিং। এবং এইখানে এখন অনেকেই প্রশ্ন করবে ভাই তাহলে কোনটা দাগাবো। সাদাফ বলছে যে ওর সাউন্ড আসছে না, আশা করি সবারই সাউন্ড আসছে। সাউন্ড নিয়ে সাউন্ড ক্লিয়ার তো না? সবাই একটু যদি খেলে বলেন। জি ভাইয়া। ফাইন, সো দ্যাটস ইট। তাহলে আমরা দেখো এখন 2 বা 3, ভাইয়া এটাই হবে কমন প্রশ্ন, ভাইয়া কোনটা লাগাবো। প্রথম উত্তর হচ্ছে যে অপশনে যদি যেটা থাকবে সেটাই দাগাবা, 2 বা 3, যদি একটা থাকে ওইটাই দাগাবা, যদি দুইটাই থাকে কোনটা দাগাবা ডিপেন্ডস অন দ্য লাইন। যদি স্পষ্ট করে বলা থাকে মূলত কয় প্রকার, 2 প্রকার, মেকানিজমের উপর ভিত্তি করে কয় প্রকার, 2 প্রকার, দ্যাটস দ্যাট, এই তো ওকে। আর এইভাবে যদি প্রশ্নটা আসে, খেয়াল করো ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী কয় প্রকার, তখন তো আর পেছন ফেরার কোনো সুযোগ নেই, তখন 3 প্রকার দাগানো ছাড়া তোমার আর কোনো উপায় নেই। তাহলে দেখো আমি কিন্তু শুরুতেই বলেছি এই পেজ থেকে প্রশ্ন আসবে, অলরেডি তুমি প্রকারভেদ দেখলা, এবং এগুলো থেকে কিন্তু ভর্তি পরীক্ষাগুলোতে খুব বেশি প্রশ্ন আসে। আচ্ছা, সো দেখো তড়িৎ পরিবাহীকে তাহলে 2 ভাগে ভাগ করলাম। একটা তো আমরা পড়েই ফেললাম, সেটা হলো যে ধাতব পরিবাহী, যেগুলোর অপর নাম হলো ইলেকট্রনীয় পরিবাহী। কিন্তু ব্যাপারটা খেয়াল করো, সেটা হলো ইলেকট্রনীয় কথাটা বলাটাই কিন্তু আমাদের জন্য বেশি শ্রেয়। কারণ ধাতব পরিবাহী কথাটা বললে গ্রাফাইটকে তুমি কিভাবে ব্যাখ্যা করবা? গ্রাফাইট কিন্তু অধাতু। সো আমরা বলবো যে ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী বললে মূলত আমাদের জন্য সহজ হবে। খেয়াল করো, ইলেকট্রনীয় পরিবাহী, সেই ক্ষেত্রে তুমি বলতে পারবে যে গ্রাফাইট কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী, কারণ গ্রাফাইট কিন্তু ধাতু না। সো আগের আগের নাম ছিল ধাতব পরিবাহী, পরবর্তীতে সেই নামটা মডিফাই হয়ে ইলেকট্রনীয় পরিবাহী হয়েছে। সো খেয়াল করো নিচের কোনটি অধাতু হলেও ইলেকট্রনীয় পরিবাহী? উত্তর হলো গ্রাফাইট। ওকে ফাইন, আমরা তাহলে জানলাম। এখান থেকে আর বৈশিষ্ট্য পড়তে পারো, তেমন একটা গুরুত্বপূর্ণ না, আমরা এইটুকু জেনে ফেলবো। এরপরে পড়বো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। এই জায়গায় আয়ন কথাটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমরা আয়ন জিনিস, এই জায়গায় আমাদের আয়ন গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি আয়নিক পরিবাহীতে, আমরা ধাতব পরিবাহীতে যদি দেখি তাহলে দেখব কঠিন পদার্থে পরমাণুর বাইরে এক বা একাধিক সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। পরীক্ষা হাইয়েস্ট প্রশ্ন আসতে পারে যে ধাতব পরিবাহীতে কারা বিদ্যুৎ পরিবহন করে? পরমাণুর বাইরের স্তরে যে ইলেকট্রনগুলো, যে সঞ্চরণশীল ইলেকট্রনগুলা, তারাই মূলত বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তারাই তড়িৎটা পরিবহন করে। কিন্তু আয়নিক পরিবাহীর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না। আয়নিক পরিবাহীর ক্ষেত্রে একটা দ্রবণ লাগবে আমাদের। দেখো জলীয় দ্রবণ কথাটা বলা হয়েছে, একটা দ্রবণ লাগবে, সেই দ্রবণে আয়নিক যৌগ এবং পোলার সমযোজী যৌগগুলা ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরি করে। সেই আয়নগুলা, দেখো সেই আয়নগুলা তড়িৎ পরিবহন করে। তাহলে যারা আয়নিক যৌগ না এবং যারা পোলার সমযোজী না, এরা ছাড়া কিন্তু কেউই আয়নিক পরিবাহী হতে পারবে না। এইটাই আমাদেরকে জানতে হবে যে মূলত কারা কারা আয়ন তৈরি করতে পারে, এবং যারা তৈরি করতে পারে তাদেরকে আমরা বলি হলো তড়িৎ বিশ্লেষ্য, আর যারা পারে না দেখো তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য। এখানে একটা শব্দ দেওয়া আছে, খুব সুন্দর শব্দ, নাম হলো ইলেকট্রোলাইট। দেখো ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু অনেকটা প্যাঁচ আছে, মার প্যাঁচ কথার। দেখো এই পর্যন্ত সবই এক, ইলেকট্রো, এরপরেই কিন্তু সবার প্যাচটা লেগে যায়। একটা হলো ইলেকট্রনিক, আরেকটা হলো ইলেকট্রোলাইট। যেটা ইলেকট্রনিক যন্ত্রপাতি বা ইলেকট্রনিক বলো বা ইলেকট্রিক্যাল বলো, আমরা এইভাবে দেখো ইলেকট্রিক্যাল, সেইগুলো কিন্তু ধাতব বা ইলেকট্রনীয়। আরেকটা ইলেকট্রোলাইট, দেখো লাইট যেখানে থাকবে মনে রাখতে হবে লাইট কথাটা কোথা থেকে আসছে?
লাইসিস থেকে। লাইসিস শব্দের অর্থ কি? ভাঙা। তাহলে যে জায়গায় বিশ্লেষণ করা হবে, তাহলে ইলেকট্রোলাইট গুলা কি? তড়িৎ বিশ্লেষ্য। আর এইগুলা ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল, এগুলো হলো জাস্ট ইলেকট্রনটাই বিদ্যুৎ প্রবাহে অংশ নিবে। সো ভবিষ্যতে কিন্তু পরীক্ষায় এইভাবেই প্রশ্ন আসবে, এটা একটা ইলেকট্রোলাইট, এটা একটা ইলেকট্রনিক পদার্থ, ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে যারা তড়িৎ অবিশ্লেষ্য তারা হলো নন ইলেকট্রোলাইট, লাইট মানে বিশ্লেষণ, কেউ ভুল করবে না। আর যারা সবল তড়িৎ বিশ্লেষ্য তাদের নাম স্ট্রং ইলেকট্রোলাইট, যারা দুর্বল তাদের নাম উইক ইলেকট্রোলাইট। ব্যাপারটা খেয়াল করলেই বুঝতে পারবা। আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে, ওকে ভাইয়া। ইলেকট্রনিক আর ইলেকট্রোলাইট গুলা কি সেম? সেটাই তো পড়াইলাম। ইলেকট্রনিক আর ইলেকট্রোলাইট একদমই সেম না। আবারও বলছি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এরা এক গ্রুপ, আর ইলেকট্রোলাইট এরা সম্পূর্ণ আলাদা। লাইট গুলা হলো তড়িৎ বিশ্লেষণের সাথে জড়িত, বিশ্লেষ্য। আর এই যে ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল, এটা তোমাদেরকে অলরেডি পড়াইছিলাম। কে পারবে ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যালের মধ্যে কি পার্থক্য? ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যালের মধ্যে কি পার্থক্য কে পারবে? চমক পারবে, চমক বলো। ইলেকট্রনিক্স যেখানে হচ্ছে সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয়, আর ইলেকট্রিক্যাল এই যে আমাদের বাসাবাড়ির যেই বৈদ্যুতিক যন্ত্রপাতি এগুলা। সাবাস, দেখো কিন্তু খুব ভালো পেরেছে, থ্যাংক ইউ সো মাচ। ইলেকট্রনিক্স যারা, এই যে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি দেখবা যে তোমার বাসায় কিন্তু ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির কাজ হয়। তুমি যখন বাসা বাড়ি বানাও, তুমি যে ঘরটাতে আছো দেখবে যে ইলেকট্রিক্যাল মিস্ত্রিকে ডাকো। ইলেকট্রিক্যাল হলো ডিরেক্ট ধাতব পরিবাহী, বা আমরা যেটাকে বলবো যেখানে সুপরিবাহী পদার্থ নিয়ে কাজ করা হয়, সুপরিবাহী একটু আগে যেটা আমরা দেখলাম। আর ইলেকট্রনিক্স সেটা হলো অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর। একদম সহজ কথা। সেমিকন্ডাক্টর দিয়ে যেই জিনিসপত্র তৈরি হয় সেগুলোকে বলে ইলেকট্রনিক সামগ্রী। সো দেখো এই পেজে এটার ব্যাখ্যাটা দেওয়া, এখানে দেওয়া নাই কিন্তু ফিজিক্সে আমরা এটা শিখবো। তাহলে সুপরিবাহী পদার্থ, এইটা দিয়ে যেই শাস্ত্র সেটাকে বলে ইলেকট্রিক্যাল। আর অর্ধপরিবাহী এটার নাম হলো ইলেকট্রনিক্স। তো তোমার ঘরে যে ব্যবস্থাটা আছে সেটা হলো ইলেকট্রিক্যাল সিস্টেম। আর সেমিকন্ডাক্টর যে সকল জায়গায় ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় ইলেকট্রনিক সিস্টেম। আমরা কিন্তু ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল দুই ধরনের জিনিস নিয়েই কিন্তু আমরা টিকে আছি। যেমন কম্পিউটার, এটা কিন্তু একটা ইলেকট্রনিক সামগ্রী, ইলেকট্রিক্যাল সামগ্রী না, ইলেকট্রনিক সামগ্রী। কম্পিউটারের চিপ টিপ এগুলো কিন্তু ইলেকট্রনিক। তো যারা এটা বুঝতা না, আরেকবার বলে দিলাম, আশা করি সবাই পারবা। সবাই পারবা তো এখন থেকে, নাকি ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যালের পার্থক্য পারা যাবে তো? সো একটা হলো অর্ধপরিবাহী যেটা ইলেকট্রনিক, আর যেটা ইলেকট্রিক্যাল সেটা হলো সুপরিবাহী। আর যেটা ইলেকট্রোলাইট সেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে অনেক আলোচনা করব, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং দেখো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিস কোনো না কোনো ভাবে এই তিনটা জিনিস দিয়ে আমরা ঘেরা। এবং যে কোনো একটা না থাকলে তোমার জীবনযাপন করা মোটামুটি এখন অসম্ভব। মানে এখন জীবনযাপন করা খুবই কঠিন। যদিও ইলেকট্রোলাইট যেগুলা সেগুলোর উপরে আমাদের ধীরে ধীরে আমাদের ডিপেন্ডেন্সি কমে আসছে। যেমন ইলেকট্রোলাইট গুলো কোথায় ব্যবহার করা হয়? যে ব্যাটারি, যে সকল ব্যাটারি নির্ভর জিনিস আছে, যেমন আমাদের ঘড়িগুলা, এখনো আমরা পেন্সিল ব্যাটারি ব্যবহার করি। সো ব্যাটারি যে যে এগুলো কিন্তু পুরোপুরি ইলেকট্রোলাইটের উপর নির্ভর করে, ইলেকট্রোলাইট। সো ওইটা একটা পুরো আলাদা একটা শিল্প। সো ব্যাটারির উপরে কিন্তু দিন দিন আমাদের কমে আসছে আমাদের নির্ভরতা, কিন্তু এখনো কিন্তু পুরোপুরি নির্ভরতা কমেনি। দুনিয়ার যত গাড়ি আছে সবাই কিন্তু ব্যাটারি নির্ভর। সো দেখো, জাস্ট ইলেকট্রোলাইট কাজ করা বন্ধ করে দিলে পুরো দুনিয়া অচল হয়ে যাবে, অচল। দুনিয়ায় যত গাড়ি আছে, যত ধরনের গাড়ি চিন্তা করতে পারো, যত ধরনের গাড়ি, সবকিছু ব্যাটারি নির্ভর। এখন তো তেল দিয়ে চলে, কিন্তু তেল ছাড়াও কিন্তু ব্যাটারি আছে প্রত্যেকটা গাড়িতে। সেই ব্যাটারি দিয়ে গাড়ির ইন্টারনাল ইলেকট্রিক্যাল ওয়ার্কটা চলে। দেখবা যে তুমি যখন কোনো গাড়িতে ওঠো, যেমন কোচ, লাইট গুলা কিভাবে জ্বলে? এই ব্যাটারির মাধ্যমে, তাই না? ওই তেলটাই ব্যাটারিটাকে পাওয়ারটা দেয়। তো পুরো দুনিয়ার যত গাড়ি ঘোড়া আছে সব কিন্তু ব্যাটারি দিয়ে চলে। এবং আজ থেকে 50 বছর পর যখন সকল গাড়ি হয়ে যাবে আমাদের ইলেকট্রিক্যাল গাড়ি,
তখন কিন্তু সকল গাড়ি ওই লিথিয়াম আয়ন ব্যাটারিতে রূপান্তর হবে। দুনিয়ার সকল গাড়ি তখন কি হয়ে যাবে? লিথিয়াম আয়ন। এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি হয়ে যাবে, তখন কিন্তু আমরা ইলেকট্রোলাইটের উপরে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়বো। সো একটা জিনিস ছাড়া, এই চ্যাপ্টারটার একটা অংশ ছাড়া জীবনযাপন ধারণ করা অসম্ভব। বর্তমান আধুনিক মানুষ এই চ্যাপ্টারের একটা অংশ ছাড়া চলতে পারবে না। ভাইয়া ঘোড়ার গাড়ি ব্যাটারি ছাড়া চলে, আচ্ছা সাইমুর বলেছে ঘোড়ার গাড়ি ব্যাটারি ছাড়া চলে, ফাইন, দ্যাটস এ গুড, মানে ভালো একটা কথা, এটা এটা ভালো বলেছো যে ঘোড়ার গাড়ি ব্যাটারি ছাড়া চলে, আর যেগুলো মানুষ টেনে নিয়ে যায়, প্রাণী টেনে নিয়ে যায়, সেগুলো ব্যাটারি ছাড়া চলে, দ্যাটস ফাইন, সেটা ঠিক আছে। কিন্তু দুনিয়ার যত এরকম গাড়ি আছে অটোমেটিক অটোমোবাইল, সবই কিন্তু ব্যাটারির উপর নির্ভরশীল। তাহলে চিন্তা করো রসায়ন কত বড় একটা বিষয় নিয়ে ডিল করে। সো এইখানে আমরা দেখছি যে তড়িৎ বিশ্লেষ্য আবার দুই প্রকার, একটা সবল আর একটা দুর্বল। সবল কোনগুলা মুখস্থ করা ফরজ, যে সকল আয়নিক যৌগ জলীয় দ্রবণে 70 থেকে 100% আয়নিত হয়, এটা মুখস্থ করবা, কয় পার্সেন্ট? 70 থেকে 100। কোনগুলা? উদাহরণটা মুখস্থ করা ফরজ, সকল ক্ষার, তীব্র অ্যাসিড এবং তীব্র অ্যাসিডের লবণ, এই 6টা দেখলেই বুঝতে পারবা। আর যেগুলো মাত্র 1 থেকে 10% আয়নিত হয় তাদেরকে বলে দুর্বল। যেমন এই দুটা মুখস্থ করবা, এই দুটা দুর্বল অ্যাসিড, এই দুর্বল, এরা যেহেতু দুর্বল অ্যাসিড তো এটা মুখস্থ করাটা দরকার। আর যারা আয়নিত হয় না তাদেরকে বলে তড়িৎ অবিশ্লেষ্য, চিনির দ্রবণ, অ্যালকোহল, হাইড্রোকার্বন। সো এটাও পরীক্ষায় কিন্তু এটাই আসবে, কিচ্ছু মনে করো না, আমি তোমাদের আগেই বলে দিচ্ছি এগুলোই পরীক্ষায় আসবে, এবং পরীক্ষায় আসাটা এগুলো ফর যে আইন, এগুলাই পরীক্ষায় আসবে মাস্ট। সো দেখো চিনি তড়িৎ অবিশ্লেষ্য, অ্যালকোহল তরল হাইড্রোকার্বন, এহা মুখস্থ করা ফরজ। এইটা সবাই ঘাটাঘাট আজকে রাতের মধ্যে মুখস্থ ঝরঝরা করবা, যাতে কালকে ঘুম থেকে উঠলে এখান থেকে একটা প্রশ্ন আসলে সেটা তুমি উত্তর করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটু অতিরিক্ত কিছু তথ্য দেওয়া আছে, তাকায় দেখো, একদম লাস্টের তথ্য থেকে শুরু করব। পারদ তরল ধাতু হলেও কিন্তু ইলেকট্রনীয় বিদ্যুৎ পরিবাহী। কেন এটাকে ব্যতিক্রম হিসেবে ধরা হলো? কারণ আমরা আগেই বলেছি তরল যে সকল পদার্থ, সেই পদার্থগুলা মূলত জলীয় দ্রবণ মানেই তরল, সেইগুলা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হওয়ার কথা ছিল। পারদ একটা ব্যতিক্রম, ধাতুগুলা সাধারণত তরল হয় না, কিন্তু পারদ একটা তরল ধাতু, তরল ধাতু হওয়ার পরেও কিন্তু সে কিন্তু ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। ব্রেনের মধ্যে কথাটা পুরোপুরি সেট করতে হবে, কোথাও যদি পারদ থাকে সেটা দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে, এই কথাটা সেট করতে হবে। আবার তাকায় দেখো গ্রাফাইট, এটা কিন্তু কার্বনের একটা বহুরূপ, এখানে sp2 সংকরণ থাকে, কথা বোঝাতে পারলাম? কিন্তু দেখো এটা অধাতু হওয়ার পরেও কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী, বারবার করে বলছি, এগুলো গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, আর ঠিক আছে, এইখানে আমরা যদি তাকাই দেখি যে ধাতব বন্ধনে কারা তড়িৎ পরিবহন করে, আবারও বলছি মুক্ত ইলেকট্রন গুলা, জেনে গেলাম। আয়নিক যৌগ, খেয়াল করো, আয়নিক যৌগ শুধুমাত্র, আয়নিক যৌগ যদি শুধুমাত্র দ্রবণে বা গলে যায়, খেয়াল করো আয়নিক যৌগ মাত্রই কিন্তু তড়িৎ পরিবাহী নয়। খুবই ছোট্ট ছোট্ট জিনিস এগুলা, আমার ছোট ভাইয়াপুর অনেক পড়ে এবং অনেক অনেক জায়গায় শুধু তার দাগায় নেয়, কিন্তু বেসিক তাদের মধ্যে কখনোই, মানে বেসিক বলতে মূল যে জিনিসটা তার প্রতি তার মনের মধ্যে তৈরি হওয়া দরকার সেটা কিন্তু তৈরি হয় না। আয়নিক যৌগ মাত্রই কিন্তু তড়িৎ পরিবাহী নয়, আয়নিক যৌগ শুধুমাত্র গলিত বা দ্রবণে তড়িৎ পরিবাহী। কখন তড়িৎ পরিবহন করবে? গলিত অবস্থায় বা দ্রবণে। যদি কঠিন অবস্থায় থাকে সেটা কিন্তু তড়িৎ পরিবহন করবে না। আয়নিক যৌগ কঠিন অবস্থায় থাকলে তড়িৎ পরিবহন করবে না। দেখো এইটাই এখানে সুন্দর করে বলা আছে। সো দেখো আয়নিক যৌগ কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। সো দ্যাটস দ্য থিং। কখন পারে তাহলে? দ্রবণে বা গলিত অবস্থায়। দ্রবণে বা গলিত অবস্থায়, যেমন তোমাদের একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন সোডিয়াম ক্লোরাইড, আমাদের খাবার লবণ, 1 বস্তা সোডিয়াম ক্লোরাইড নিয়ে আসলে, এটা একটা সোডিয়াম ক্লোরাইডের বস্তা, এখানে সোডিয়াম ক্লোরাইড রাখা আছে, কঠিন অবস্থায় আছে, ইট কান্ট, এটা কিন্তু তখন তড়িৎ পরিবহন করবে না। এর মধ্যে একটু তুমি পানি ঢেলে দাও, পানি ঢেলে দাও, সাথে সাথে তড়িৎ পরিবহন করা শুরু করবে। আবার তুমি এটাকে পানি দিলা না, জাস্ট এটাকে গলায় ফেললা। কিভাবে গলায় ফেললা? অনেক তাপ দিলা, তাপ দিয়ে এটাকে গলাইলা, তখন এটা তড়িৎ পরিবহন করবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, এখনো অনেকে কমেন্ট, এখানে সারিকা বলেছে যে সাইকেল এবং সাইকেল এগুলা তো ব্যাটারি ছাড়া চলে। ঠিক আছে, এগুলো তো মানুষের শক্তি লাগে, যেগুলো অটোমোটিভ, যেগুলো নিজে নিজে চলতে পারে সেগুলা। সো তাহলে আমরা দেখো এই অংশটুকু কত গুরুত্ব দিয়ে পড়াইলাম, 2টা পেজ কিন্তু আমি অনেক সময় নিয়ে পড়াইলাম, কারণ এই পেজের গুরুত্ব অনেকেই বুঝে উঠতে পারে না।
তাদের বুঝে ওঠার সুবিধার জন্য আমি তাদেরকে ব্যাপারটা আর সিরিয়াসলি পড়ালাম। ওকে, এইবার আবার দেখো ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। এতক্ষণ যা পড়েছি সেগুলো সামারাইজ করা হবে, 3টা নতুন পয়েন্ট অ্যাড হবে। ধাতব পরিবাহীগুলো সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা চলে, আর এইটা চলে হলো ধনাত্মক ঋণাত্মক আয়ন দ্বারা। ধাতব পরিবাহীতে ইলেকট্রনের প্রবাহ একটা ভৌত প্রক্রিয়া। ভৌত কথাটার অর্থ হলো ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল। ভৌত কথাটা আমরা অনেকেই বুঝি না। আমি ছোটবেলায় ভৌত মানে ভূত ভাবতাম, পরবর্তীতে ধীরে ধীরে ভৌত মানে মনে রাখবা ফিজিক্যাল, শারীরিক। আর আয়নিক প্রক্রিয়ায় তড়িৎ পরিবহন একটা রাসায়নিক প্রক্রিয়া, একটা হলো ফিজিক্যাল আর একটা হলো কেমিক্যাল। দেখো খুবই গুরুত্বপূর্ণ, তাপমাত্রা বাড়লে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। তার মানে কি বৃদ্ধি পায়? রোধ বৃদ্ধি পায়। এই জায়গায় কিন্তু রোধ বলে একটা বিষয় আছে, রোধ বৃদ্ধি পায়, পরিবহন ক্ষমতা হ্রাস পায়। তাপমাত্রা বাড়লে কিন্তু তড়িৎ বিশ্লেষের পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ এখানে আয়নগুলোর গতি বৃদ্ধি পায়। এটা কিন্তু একটা বড় পার্থক্য। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কোন সূত্রটা প্রযোজ্য? কুলম্বের সূত্র। তোমরা যদি স্থির তড়িৎ চ্যাপ্টারটা পড়ো ফিজিক্স সেকেন্ড পেপারে, তখন কিন্তু তুমি এই কুলম্বের সূত্রটা পড়বা, যেটা ধাতব পরিবাহীর জন্য প্রযোজ্য। আর তড়িৎ বিশ্লেষণের জন্য কোন সূত্র? ফ্যারাডের সূত্র, যেটা আমরা এখন পড়বো 5 মিনিট পরে। তবে ইলেকট্রনীয় পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু তড়িৎ বিশ্লেষণের তুলনায় অনেক গুণ বেশি, এবং মূলত এই কারণেই কিন্তু এই যে অনেক গুণ বেশি তড়িৎ পরিবহন ক্ষমতা, এই জন্যই কিন্তু আমাদের ঘরে যে তুমি যে এই মুহূর্তে যে ঘরটাতে আছো সেই ঘরে যে লাইটটা জ্বালা, সেইখানে কিন্তু ধাতব পরিবাহী ব্যবহৃত হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য কিন্তু ব্যবহৃত হচ্ছে না। ধাতব পরিবাহী ব্যবহৃত হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য কিন্তু না। না হলে এটাই কিন্তু একসময় জনপ্রিয়তা পেয়ে যেত। সো তড়িৎ বিশ্লেষ্য কিন্তু না, পরিবহন ক্ষমতা অনেক ভালো হলো ধাতব পরিবাহীর। সেই জন্য তারগুলা কপারের তার, তামার তার, এগুলো দিয়েই কিন্তু আমাদের চারপাশটা আমরা আবদ্ধ হয়ে আছি। আচ্ছা, ধাতব পরিবাহীগুলো ধাতু হবে, না হলে একমাত্র ব্যতিক্রম হলো গ্রাফাইট হবে, গ্রাফাইট কার্বন। আর এইগুলো কিন্তু আয়নিক যৌগ বা পোলার সমযোজী যৌগ, এগুলো আমরা আগে থেকেই জানি। ওকে, ঠিক আছে। তাপমাত্রা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর কি হবে? তড়িৎ পরিবহন ক্ষমতা কি হবে? হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ ধাতুর রোধ বৃদ্ধি পাবে, যেটা আমি আগেই বলে দিয়েছি। সো আশা করি আগের যে অংশটা তোমার আরেকটু বেশি ক্লিয়ার হলো, যাদেরকে পড়ালাম। হোপফুলি তুমি এটা আগেও পারতা, এখন আরো ভালো পারবা। এইচএসসি 22-এর যারা আছো একটু হাত তোলো তো। এইচএসসি 22-এর কারা কারা আছো একটু হাত তোলো। একমাত্র চমক, 10 জন হাত তুলেছো। ওকে, জাকিয়া রিমা। মাস্তুরা মুনিয়াত, জি ভাইয়া। যা পড়ালাম তুমি কি বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পারছি। শিওর? জি ভাইয়া। থ্যাংক ইউ। অ্যানা, তুমি কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। ফাইন। অরিন, তুমি কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আরে বুঝতে পারোনি এমন কে আছো? যাই হোক, এগুলো না বুঝতে পারার কোনো কারণ নাই, কারণ এগুলা খুবই সহজ পড়া। তাহলে পরিবাহীকে কয় ভাগে ভাগ করা যায়? তুমি যদি তথ্যগুলো ব্রেনের মধ্যে সেট করো, বুঝে ফেলো। দেখো আমি যতই পড়ো, পরীক্ষায় আসলে অংশটা প্যাচ লাগবে। ইলেকট্রনিক ইলেকট্রনীয় ভালো করে আরেকবার পার্থক্যটা পড়বা। ইটস নট দ্যাট ইজি, দ্যাট মাচ ইজি। তুমি যেটাকে যতটা সহজভাবে ভাবছো, ভালো মতো ঠান্ডা মাথায় যখন পড়বা, আরেকবার ঠান্ডা মাথায় চিন্তা করবা। আমরা এখানে 3 ধরনের জিনিস নিয়ে পড়ছি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোলাইট। ভবিষ্যতে আরেকটু প্যাচ খেয়ে যাবা, কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিনের জীবনে এই 3টা জিনিসই ব্যবহার করি। তুমি যদি বাস্তবের সাথে জিনিসগুলো একটু মিলাই পড়ো, তোমার জন্য পড়াটাও সহজ হবে এবং তোমার জন্য এই জিনিসটাকে পড়তেও ভালো লাগবে। যে এই জিনিসটা তোমার বাস্তব জীবনে, যখন আমি ক্যালকুলাস করতাম তোমাদের মতো এইচএসসি লেভেলে, অ্যাকচুয়ালি আমি যদিও ম্যাথে খুব ভালো নাম্বার পেয়েছি, আমি যে কলেজে পড়তাম, আমি মনে করি নাম্বার সবসময় আমি ফুল পাইতাম, কিন্তু আমি থাকে না এই ম্যাথের বাস্তব ফিল্ডে এটার অ্যাপ্লিকেশন কি, সেইটা আমি কখনোই বুঝতাম না। তো আমি আমার স্যারকে অনেক জিজ্ঞাসা করতাম, তখন স্যার বলতেন যেটা ভবিষ্যতে জানবা। অ্যাকচুয়ালি এখন আমি ধীরে ধীরে জানতেছি। মনে করি ক্যালকুলাস, এই যে তুমি করতেছো ডিফারেন্সিয়েশন, মানে কি লাভ? মানে এটা তোমার ইহজন্মে কোথায় কাজে লাগবে? মানে এটা তোমার কিসে অ্যাকচুয়ালি কাজে লাগবে? সো আমাদের গণিত শিক্ষায় কিন্তু এটা একটা খুব বড় একটা কি বলে প্রবলেম থেকে গেছে। যেমন কেমিস্ট্রি এবং ফিজিক্সের অ্যাপ্লিকেশনটা চোখে দেখতে পারবা, তুমি ডিরেক্ট ভিজুয়ালাইজ করতে পারবা। এই যে আজকে পড়াচ্ছি,
একদম ডিরেক্ট। যেমন জৈব রসায়ন পড়লা, এমন অনেক কিছু নাম পড়েছো যেগুলো তুমি বাস্তব জীবনে কাজে লাগাচ্ছ। যেমন জৈব রসায়ন চ্যাপ্টারটা বা কর্মমুখী রসায়ন, এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস নেওয়া হয়েছে। কর্মমুখী, তুমি যদি মনে করো একটা চিপসের প্যাকেট কেনো বাজার থেকে, পটেটো চিপস, সেই চিপসের প্যাকেট কিনে ওখানকার উপাদানের দিকে তাকায় দেখো, বা কালকে যখন গোসল করবা তোমার কাছে যদি শ্যাম্পু থাকে, যদি মনে করো ক্লিয়ার শ্যাম্পু আছে তোমার কাছে, অল ক্লিয়ার, সেই ক্লিয়ারের ইনগ্রেডিয়েন্টস এর দিকে তাকায় দেখিও, উপাদান, দেখবা যে তুমি অনেকগুলো নামের সাথে অলরেডি পরিচিত, এবং এই নামগুলো দেখবা তোমার কেমিস্ট্রি বইয়ে দেওয়া আছে। সো এগুলো একদম বাস্তবের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। ফিজিক্স, তুমি কিন্তু ফিজিক্সকে দৈনন্দিন জীবনে চাইলেই ব্যবহার করতে পারবা, এইচএসসি ফিজিক্সকে তুমি দৈনন্দিন জীবনে চাইলেই ব্যবহার করতে পারবা। যেমন কে আমাকে বলতে পারবে এইচএসসি ফিজিক্সে, বলো তো, আমরা যে সাইকেল চালাই আমরা পড়ে যাই না কেন? ভাইয়া ব্যাংকিং কোণের জন্য, ব্যাংকিং কোণের জন্য। ব্যাংকিং কোণ? কে বলতে পারবে সাইকেল যে চালাই আমরা পড়ে যাই না কেন? সাইদ বোরহান, আচ্ছা বলো। ভাইয়া আমরা যখন সাইকেল চালাই তখন রাস্তার মানে যখন বাঁক নেই তখন ওখানে ব্যাংকিং বাঁক নেওয়া দরকার নেই তোমার, তুমি সোজা সাইকেল যখন চলে। আচ্ছা সোজা যা ঘর্ষণ বলের জন্য আমরা পড়ে যাই না ভাইয়া? ঘর্ষণ বল, আচ্ছা সাইকেলটা সোজা থাকে কেন? আচ্ছা আনিকা শর্মিলা বলো। ভাই কেন্দ্রমুখী বলের কারণে। কেন্দ্রমুখী বল, কে বলতে পারবে? রাসেল কবির। আচ্ছা যারা একটু আগে হাত তুলছিল তারা হাত নামাই ফেলো, যারা এইচএসসি 22 লাভ চিহ্ন দাও যে বলতে পারবে যে সাইকেল যে চলতেছে দুইটা চাকা মানে। আচ্ছা না, এইটা বলো, প্রশ্নটা সহজ করে দিচ্ছি। একই সাইকেল তুমি যখন চালাচ্ছ তখন সে সোজা চলতেছে, আবার তুমি যখন থামলা তখন স্ট্যান্ড দেওয়া ছাড়া তুমি সাইকেলটাকে দাঁড় করে রাখতে পারতেছো না। যখন শুধু চলমান তখন আবার সেটা সোজা থাকতেছে, যখন স্থির তখন সেটা চালানো যাচ্ছে না। ঘটনাটা কি? সাইমুর। ভাইয়া আসলে গতি জড়তার কারণে এটা হচ্ছে। গতি জড়তা, জি ওকে, ভাইয়া। গতি জড়তা, আচ্ছা ফাইন। স্বর্ণা আক্তার। ভাইয়া উলম্ব উপাংশের জন্য এটা। উলম্ব উপাংশটা কি স্বর্ণা, একটু বুঝাই বলো। ভাইয়া ওটা আর কি লম্ব বরাবর ক্রিয়া করবে। কিটা? সাইকেলটা আমরা যখন দাঁড় করাবো তখন সেটা অনুভূমিক উপাংশে না থেকে লম্ব বরাবর সাইন থিটা বরাবর থাকবে আর কি। তার ফলে কি হবে ভাইয়া? আচ্ছা প্রহ্লাদ বলো। ভাই যখন আমরা সাইকেলটা চালাই তখন হচ্ছে অনুভূমিক অংশের যে cos থিটা থাকে সেটা আমাদের সাইকেলকে সামনের দিকে নিয়ে যায়। উলম্ব বরাবর sin থিটার হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষা করে। ও কিন্তু মোটামুটি ভালো বলে ফেলেছে, ও কিন্তু মোটামুটি ক্লিয়ারলি আসলে বলে ফেলেছে। তোমরা এটা মানে আমি তো ছোটবেলায় চিন্তা করতাম যে কেন এটা আমরা ব্যাখ্যা, মানে কেন আমরা সাইকেল চালালে সাইকেল সোজা চলতেছে, মোটরসাইকেল চালালে মোটরসাইকেলটা সোজা চলতেছে, আবার সেই একই মোটরসাইকেল ওই চাকা দুইটাকেই তুমি এবার স্থির করে দিলা, সে আর সোজা থাকবে না, সে পড়ে যাবে যে কোনো এক পাশে। তো এইখানে আসলে বিষয়টা হলো, ব্যাপারটা খুবই সিম্পল। যখনই চাকাগুলো চলছে তখনই সেখানে ঘূর্ণন গতি তৈরি হচ্ছে, ঘূর্ণন বল তৈরি হচ্ছে, ঘূর্ণন বলকে আমরা বলি টর্ক। সেই টর্কের ক্রিয়াটা এই বরাবর ক্রিয়া করছে, এই বরাবর। যখনই এই বরাবর ক্রিয়া করছে টর্কের গতিটা, এবং এই যে টর্কের গতি চাইলেও আর এই পাশ বা ওই পাশে সাইকেলটা পড়ছে না, বলটা একই দিকে ক্রিয়া করছে বলে তুমি আর পড়ে যাচ্ছ না। ওই যে টর্কের দিক, আমরা যে দিক পড়ি ভেক্টরের দিক, এখানে ভেক্টরের দিকটাই আসলে গুরুত্বপূর্ণ। আমরা দুই দিক থেকে বল দিই, তার লব্ধি সামনের দিকে ক্রিয়া করে, ব্যাপারটা দুই দিক থেকে বল দিই, ওটা তো সাইকেল। মোটর সাইকেলের ক্ষেত্রে তো সেটা ব্যাখ্যা করতে পারবা না। নিউটনস থার্ড ল, ভাইয়া চিপসের প্যাকেটে জেট এর প্রলেপ। তো তো ব্যাপারটা হলো যে আমরা ভেক্টরের যে দিক পড়ি, সেই দিকটা বলের যে দিক, সেই দিকটা সামনের দিকে তখন ক্রিয়া করে যখন, কারণ ওখানে একটা গতি তৈরি হয়। তো ওই গতির কারণে তখন আর তুমি পড়ো না। সেই জন্য একটা চাকাকে সোজা রাখলে সে জাস্ট পড়ে যাবে, চাকাটাকে যখন তুমি ঘুরাবা তখন কিন্তু সেটা পুরোপুরি সোজা হয়ে যাবে। প্রহ্লাদ যে উত্তরটা দিল সেটা একদম মোটামুটি ঠিক, ভেক্টরের জন্য, ভেক্টরের দিকের জন্য অ্যাকচুয়ালি। সো ফিজিক্স তুমি চাইলেই দৈনন্দিন জীবনের সাথে রিলেট করতে পারবা, ম্যাথকে রিলেট করতে পারবা না। মানে রিলেট করতে পারবা না বলতে আমরা প্রতিনিয়ত ম্যাথ নিয়ে সেই রিলেশনটা আমরা খেয়াল করি না, বা আমাদের ম্যাথ যেভাবে শেখা উচিত আমরা সেভাবে শিখি না। এই জন্য বেশিরভাগ স্টুডেন্টদের কাছে ম্যাথ জাস্ট একটা পরীক্ষায় পাশের হাতিয়ার হয়ে যায়, তারা ম্যাথ নিয়ে কখনো ফ্যাসিনেশন অনুভব করে না।
সো যাই হোক, আমি তোমাদের কেমিস্ট্রি নিয়ে যখন পড়াই আমি চেষ্টা করি বাস্তব জীবনের সাথে জিনিসটা একটু মিল করিয়ে দেওয়ার। সো এইখানে দেখো আমরা তড়িৎ বিশ্লেষ্যর পরিবাহিতা নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা আমরা কিন্তু চলে আসলাম শুধুমাত্র তড়িৎ বিশ্লেষ্য নিয়ে পড়বো, ইলেকট্রোলাইট নিয়ে পড়বো। আমরা কিন্তু একটা সেক্টরকে পুরো অফ করে দিলাম। ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পদার্থ নিয়ে কিন্তু পড়ালেখা হবে না, আমরা শুধু পড়বো তড়িৎ বিশ্লেষ্য নিয়ে। এই টপিকটা কিন্তু তোমাদের আছে যতদূর আমি জানি, তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। এবং যতদূর আমি জানি বলতে আমরা যে সিলেবাসটা দেখলাম সেই সিলেবাসে কিন্তু এই অংশটা দেওয়া ছিল, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা ব্যাখ্যা করতে পারবা। সো এইখান থেকে মূলত তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা আমরা এখন ব্যাখ্যা করা শুরু করব। সো তাকায় দেখো কি কি পড়তে হবে, এখান থেকে আসলে মেইন পড়াটা শুরু। এবং এখানে বেশ কিছু পরিবাহিতা দেওয়া আছে, কতটুকু আমরা পড়বো, কতটুকু আমরা জানবো, এইচএসসি তে কতটুকু আসবে সেটি আমাদেরকে এখান থেকে জানতে হবে, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। এবং এখানে এই পরিবাহিতা টপিকটাই কিন্তু অনেক বড়। এখানে যদিও আমরা খুব দ্রুত পড়ে ফেলতে পারবো, চিন্তা করার কোনো কারণ নাই, তবে টপিকটা কিন্তু বড়। যারা এই টপিকটা পড়ে ফেলেছো ভালো। সো আমরা কি নিয়ে পড়বো, যারা এইচএসসি 22-এর আছো তোমাদের কিন্তু সেম টপিকে আছে, এটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, সো দেখো আমরা কিন্তু ইলেকট্রোলাইটস এর পরিবাহিতা, কতটুকু বিদ্যুৎ এখান থেকে পরিবহন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব, কতটুকু বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। প্রথম কথা, দেখো প্রথম লাইন থেকে প্রশ্ন আসবে তোমাদের এইচএসসির জন্য, আয়নিক যৌগের জলীয় দ্রবণ বা গলিত অবস্থা। খেয়াল করো তোমরা যখন এইচএসসি তে সংজ্ঞা লিখবা দুইটা কথাই লিখতে হবে, জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। ছোট্ট ভাইয়াটা আবারও বলছি, তোমরা কিন্তু সংজ্ঞাগুলা ঠিক মতো লিখতে হলে এই দুটা কথাই লিখতে হবে, হয় জলীয় দ্রবণে না হলে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতাটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। ঠিক আছে, বা অন্যভাবে বলা যায় পরিবাহিতাকে যদি এল দ্বারা সংজ্ঞায়িত করা হয় এল, তাহলে অন্যভাবে বলা যায় এল হলো রোধের বিপরীত রাশি। আমরা যদি ওখানকার রোধ বের করতে পারি তাহলে যা রোধটাকে 1/, রোধ করে দিলেই কিন্তু আমরা পরিবাহিতা পেয়ে যাব। এবং পরিবাহিতার একক তাহলে হলো রোধের এককের উল্টা, রোধের একক হলো ওম, তাহলে পরিবাহিতার একক হলো ওম ইনভার্স 1, বা যেটাকে সংক্ষেপে এমএইচও বলা হয়। দেখো খুবই গুরুত্বপূর্ণ, ও এইচ এমটাকে উল্টাই দিলে হয় যে মো। সো পরীক্ষা এটাও প্রশ্ন আসতে পারে। এটা হলো সিজিএস পদ্ধতিতে। আর যেটা আধুনিক পদ্ধতি এটাকে বলা হয় সিমেন্স। একটা সিমেন্স বলে কিন্তু একটা মোবাইল ছিল ছোট্টবেলায়, আমি যখন ছোট ছিলাম তখন সিমেন্স মোবাইল ছিল। একসময় সে কোম্পানিটা ব্যানক্রাফট হয়ে গেছে। সিমেন্সকে এস দ্বারা প্রকাশ করা হয়, 1 সিমেন্স সমান 1 মোহ। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এইচএসসি পরীক্ষা এই লাইনটা থেকে প্রশ্ন আসবে। দেখো অনেকেই কিন্তু এটাকে ওহম মনে করে, বানানটা কিন্তু একদম ঠিক আছে, ওহমের উল্টা এটা কিন্তু পরিবাহিতার একক। ওকে, এইবার দেখো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ওমের সূত্র মেনে চলে। তোমাদের আশা করি মনে আছে ওমের সূত্র কি, কার মনে আছে, কে আমাদেরকে বিজ্ঞানী ওহমের সূত্র বলতে পারবে? নাসরিন জাহান পারবে। নাসরিন জাহান, ওহমের সূত্র কি? কোনো তড়িৎ প্রবাহের মধ্যে যে তড়িৎ প্রবাহটা হবে তা হচ্ছে 2 বিন্দুর বিভব পার্থক্যের সমানুপাতিক। ফাইন, সো অসাধারণ ভাবে ও বলে ফেলেছে। তড়িৎ প্রবাহ যেটা হবে আই, সেটা হলো বিভব পার্থক্যের সমানুপাতিক, আই সমানুপাতিক ভি। এটাই কিন্তু আমাদের ওহমের সূত্র। সো দেখো তাহলে বিভব পার্থক্যের একটা কথা এই জায়গায় বলা আছে। সো আর এখান থেকে আমরা পরবর্তী যে সূত্রটা জন্ম দেই নতুন করে, সেটা হলো যে এরকম ভি ইকুয়াল টু ভি সমানুপাতিক আই লেখা হয়, যেখান থেকে ভি সমানুপাতিক আই আর করা হয়। এই আর হলো আমাদের প্রিয় রোধ, যেটাকে এইভাবেও লেখা হয় ভি ইকুয়াল টু আই বাই জি। জি হলো আমাদের তড়িৎ পরিবাহিতা, যেটা নিয়ে আমরা এখন পড়ালেখা করছি। সো আমরা এটাকে এইভাবে লিখি ভি ইকুয়াল টু আই গুণন 1/g। সো 1/g বলতেই আসলে বোঝানো হচ্ছে আর। সো তড়িৎ পরিবাহিতা এটাই বলা হয়েছে। সো এখান থেকে দেখো লাইনটা পরীক্ষা প্রশ্ন আসবে, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিসের সূত্র মেনে চলে? ওমের সূত্র এটা কিন্তু মেনে চলে। এবং ওমের সূত্রে তাহলে আমাদের এখানে সবই লাগবে, রোধও লাগবে।
দেখো তরল মাধ্যমে আয়নগুলোর গতির বাধাকে ওই তড়িৎ বিশ্লেষের রোধ বলে। তাহলে এই লাইনটা পরীক্ষা প্রশ্ন আসবে যে আয়নগুলো যে বাধাপ্রাপ্ত হয় সেই বাধাটাকে কি বলে? রোধ বলা হয়। দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটাই বোঝাটা, আসল এই চ্যাপ্টারের মূল কথাটা এই লাইনটাতে। আমরা যখন ধাতব পদার্থ পড়ি, আমরা যখন ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে পড়ি, তখন কিন্তু ইলেকট্রনিক্স এর বেলায় রোধ পরিমাপ করা হয়, ঠিক আছে? কিন্তু তড়িৎ বিশ্লেষের বেলায় আমরা কিন্তু রোধের পরিবর্তে পরিবাহিতা বা কন্ডাক্টেন্স পরিমাপ করি। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। তুমি যখন পদার্থবিজ্ঞান পড়বা, সেই জায়গায় তুমি বারবার তোমাকে বলা হবে এটা রোধ এমন, এটা রোধ এমন, কারণ ওগুলো সবগুলো ধাতব পরিবাহী। যখন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তখন আমরা আসলে রোধ মাপি না, আমরা কন্ডাক্টেন্স, এটাকে এল দ্বারা প্রকাশ করব আমরা। সো কন্ডাক্টেন্স বা পরিবাহিতা মাপবো। তাহলে বাকি সকল জায়গায় আমরা কিন্তু কি মাপবো? পরিবাহিতা মাপবো। পরিবাহিতাটাই মাপাটা আমাদের জন্য সহজ। এবং এই পরিবাহিতা দেখো বিভিন্ন পদার্থের তড়িৎ পরিবাহিতা তুলনা করার জন্য বেশ কয়েক রকম পরিবাহিতা আছে। একটা নাম হলো আপেক্ষিক পরিবাহিতা, যেটাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়, যেটার নাম স্পেসিফিক কন্ডাক্টেন্স। একটা হলো তুল্য, যেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হলো মোলার পরিবাহিতা, যেটাকে দেখো এই যে মিউ দ্বারা প্রকাশ করা হয়। সো দেখো মিউ ফর মোলার, এম ফর এম, ল্যামডা ফর তুল্য, ল, আপেক্ষিক হলো কাপ্পা। এই দেখো পরীক্ষা প্রশ্ন আসবে কোনটি পরিবাহিতা প্রকারভেদ নয়, এবং আমরা এখন প্রত্যেকটা সম্পর্কে অল্প অল্প করে জানবো। এবং এইগুলার যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো সূত্রটা জানতে হবে। একটা হলো কি তাহলে আপেক্ষিক পরিবাহিতা, তাকায় দেখো যারা আগে পড়েছো এক পেজ আপেক্ষিক পরিবাহিতা পড়বা। তুল্য মোটামুটি এক পেজ তুমি তুল্য পরিবাহিতা সম্পর্কে পড়বা। তারপর মোলার এক পেজ এই মোলার পরিবাহিতা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? সো 3 ধরনের পরিবাহিতা। সো কোন পরিবাহিতায় কি ঘটনা, এটাই কিন্তু তোমার এইচএসসি টপিক, এবং এই টপিক থেকে এইচএসসি তোমার প্রশ্ন আসবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। সবার আগে প্রশ্ন আসবে যে ভাই কোনটাকে কিভাবে প্রকাশ করা হয়। খেয়াল করো স্পেসিফিক, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। প্রথমে আমরা পড়বো আপেক্ষিক পরিবাহিতা। প্রথমে আমরা পড়ছি আপেক্ষিক, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। আমি আবার আলাদা করে দেখো, আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি। এবং আমরা বারবার করে একটা কথা বলছি যে আমাদের পরিবাহিতা কিন্তু, বারবার করে বলছি, আমাদের পরিবাহিতা কিন্তু রোধের উল্টো রাশিটা। তো আমরা রোধ নিয়ে যদি আগে থেকে পড়ালেখা করে থাকি, তাহলে তোমরা সবাই যেন রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর আপেক্ষিক রোধ বলে একটা বিষয় আছে, সেটাকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। এইভাবে লেখা হয় সিগমা, ঠিক আছে? সো আপেক্ষিক রোধকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। তাহলে আমরা যদি আপেক্ষিক পরিবাহিতা বের করতে চাই, তাহলে আপেক্ষিক পরিবাহিতা, সেই আপেক্ষিক পরিবাহিতাকে যদি বের করতে চাই, তাহলে দেখো কাপ্পা সমান আমরা বলতে পারি 1/সিগমা। এটাই এখানে সুন্দর করে বলা আছে। দুঃখিত, আমি সিগমা না, রো দ্বারা প্রকাশ করা হয়, রো দ্বারা, দুঃখিত, রো দ্বারা, এটাকে আমি ঠিক করে দিচ্ছি, রো দ্বারা প্রকাশ করা হয়, রো দ্বারা আমরা প্রকাশ করি, রো দ্বারা, রো। তাহলে আমরা দেখো কাপ্পা ইকুয়াল টু 1/রো করে দিলেই হয়ে গেল। তাহলে আপেক্ষিক পরিবাহিতা সমান কি? আপেক্ষিক রোধকে ইনভার্স করে দিলে আমরা যেটা পাবো সেইটাই। এখন তোমাদের এইটা মনে আছে কিনা সেইটা হলো 1 নম্বর কথা, তোমার রো এর সংজ্ঞাটা মনে আছে কিনা। এই সংজ্ঞাটা আমাদের কি সবার মনে আছে? যাদের মনে নাই আমি মনে করাই দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো আর ইকুয়াল টু রো ইন্টু L/A। এই জিনিসটা আমি একবার বলে দিচ্ছি তাহলেই হয়ে যাবে। আর মানে রোধ, আমাদের পদার্থের রোধ পদার্থের দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক এবং আপেক্ষিক রোধের সমানুপাতিক, বা এইভাবে বলতে পারি যে প্রত্যেকটা পদার্থের আপেক্ষিক রোধের জন্য আলাদা। তাহলে আর ইকুয়াল টু রো ইন্টু L/A। এটা কিন্তু আমরা ছোট্টবেলা ক্লাস 9-10 থেকে শিখে এসেছি, রো দ্বারা প্রকাশ করা হয়, আমরা সেটা ঠিক করে ফেললাম, সিগমা না রো দ্বারা। সো তাহলে আমার কি দরকার? আমার খুব সিম্পল জিনিস দরকার। আমার দরকার হলো এটার সাথে আমরা সম্পর্ক স্থাপন করবো এইটা। সো আমরা এইভাবে বলতে পারি, তাহলে আমরা রো ইকুয়াল টু কি বলতে পারি? আর ইন্টু
এ বাই এল, এইভাবে বলতে পারি। সো এইটা একটা কথা। আবার আমরা এই রোটাকে যদি আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি, কাপ্পা সমান হলো 1 বাই রো, তাহলে আমরা যদি এটাকে কাপ্পা লিখি তাহলে পুরো জিনিসটা উল্টে যাবে, এল ইকুয়াল টু আর গুণন এ। আবার যদি আমরা এটাকে এই যে 1 বাই আর, এটাকে আমরা কি লিখতে পারি, এই যে আর, এটাকে আমরা 1 বাই আরটাকে এল লিখতে পারি। তো এই হলো ঘটনা। এই যে এল ইন্টু এল বাই এ, এই সংজ্ঞাটা দিন শেষে আসে এইরকম দাঁড়াচ্ছে। তো এইখানে যে এলটা, এইটা দিয়ে কিন্তু লেন্থ বোঝানো হয় ব্যাপারটা, আর এটা দিয়ে কিন্তু পরিবাহিতা। সো দিন শেষে কি আসলো, সূত্রটা আমরা আরেকবার খেয়াল করি, কাপ্পা ইকুয়াল টু, দেখো, বড় হাতের এল গুণন ছোট হাতের এল বাই এ। এইটুকু মনে রাখলেই আমাদের আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা হয়ে গেল। আপো কে ইকুয়াল টু এল ইন্টু এল বাই এ। এখানে কোনটা দ্বারা কি বোঝায়, এইটা দ্বারা আপেক্ষিক পরিবাহিতা, এইটা দ্বারা হলো দৈর্ঘ্য, এইটা দ্বারা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আশা করি সবাই জানি কি বলে, এটা যদি একটা তার হয়, তারটাকে আমরা প্রস্থ বরাবর কাটলে যেটাকে পাওয়া যায় এটাই হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, আর এই এল হলো আমাদের পরিবাহিতা। ঠিক আছে? সো এই এল কিন্তু পরিবাহিতা, খেয়াল করো আমরা বের করতেছি আপেক্ষিক পরিবাহিতা, কিন্তু সেই জায়গায় আমাদের পরিবাহিতাটাও লাগবে। সো পরীক্ষার 1 নম্বর প্রশ্ন হবে, তোমার এইচএসসি পরীক্ষার 1 নম্বর প্রশ্ন হবে এই সূত্রটা, এটাই হবে 1 নম্বর প্রশ্ন, যে আপেক্ষিক পরিবাহিতা কোনটা। সো মুখস্থই রাখতে হবে, মুখস্থ রাখা ছাড়া খুব একটা গতি নাই, তুমি চাইলে পরীক্ষা হলে বসে বের করতে পারো, কোনো ব্যাপার না। ওকে, তাহলে আমরা এই পাইলাম। এখন একক কি, আমরা একটু আগেই দেখেছি যে এল এর একক হলো সিমেন্স, এল এর একক হলো মিটার, আর এটার একক হলো মিটার স্কয়ার। আমরা যদি ভাগতেই, মুখস্থ করার কিছুই নাই, তুমি চাইলে নিজে নিজেই করতে পারবা, সিমেন্স পার মিটার স্কয়ার। তো এই দুইটা জিনিস দিন শেষে এই জায়গা থেকে আমাকে পুরোপুরি মনে রাখতে হবে যে আপেক্ষিক রোধের জন্য এই দুইটা তথ্য, প্রত্যেকটা জিনিসের জন্য আমরা শেষ পর্যন্ত এই দুইটা তথ্যই মাথায় রাখবো, জাস্ট এই দুটো তথ্য মাথায় রাখলেই হবে। সো আমি এটা এই জায়গায় সুন্দর করে লিখে ফেললাম, আপেক্ষিক পরিবাহিতার জন্য কাপ্পা ইকুয়াল টু এল এল বাই এ, এবং কাপ্পার যে একক এস এম ইনভার্স 1। আশা করি যারা ক্লাসটা করলা এই অংশটুকু সবাই ব্রেনের মধ্যে পুরোপুরি সেট করতে পারবা। এবং এখান থেকে অঙ্ক আসবে কিনা, আসতে পারে, বাট এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আসলে অনেক বেশি, এবং তোমাকে এখান থেকে এইটাই আসলে উত্তর করতে হবে। আচ্ছা ঠিক আছে, সো আমরা আপেক্ষিক পরিবাহিতা সম্পর্কে তাহলে এইটুকু ইনশাল্লাহ পেরে গেলাম। ওকে, আর এখান থেকে দেখো, এখানে অনেকগুলো কথা বলা আছে, এইখান থেকে এমসিকিউ আসতে পারে ভর্তি পরীক্ষায়। আপেক্ষিক পরিবাহিতা বা কিসের উপর নির্ভর করে, দেখো 7টা টপিক দেওয়া আছে। কয়টা? 7টা। একদম সহজ কথা, তড়িৎ বিশ্লেষে আয়নের সংখ্যা, আয়নের চার্জ, আয়নের আকার, আয়নের গতিবেগ, তাপমাত্রা, গাঢ়ত্ব, দ্রাবকের প্রকৃতি। তুমি এটা 2বার রিডিং পড়বা, রিডিং পড়ে উত্তর করতে পারবা, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা কম, তারপর আসতে পারে, দ্যাটস ইট। এটা আমি তোমাদেরকে আগেও পড়াইছি, এই বইয়েই ছিল, পানির ডাইইলেকট্রিক ধ্রুবক কত 80 আর মিথাইল অ্যালকোহল কত 30। এইটা আমরা এইটুকু মনে রাখবো না, এই সংজ্ঞা দুটো শুধু তুমি মনে রাখবা, এছাড়া তেমন কিছু এখান থেকে পড়তে হবে না। তুমি শুধু ডাইইলেকট্রিক ধ্রুবকটা মনে রাখার চেষ্টা করবে, যে পানির ক্ষেত্রে কত 80, মিথানলের ক্ষেত্রে কত 30। সো এই পেজ থেকে তাহলে 2টা জিনিস পড়াইলাম, 2টা সূত্র এবং 2টা একক। এবার হলো তুল্য পরিবাহিতা। দেখো তুল্য পরিবাহিতা, সো বিভিন্ন তড়িৎ বিশ্লেষের তুলনা করার জন্য কি কি ব্যবহৃত হয়? তুলনা করার জন্য ব্যবহৃত হয় তুল্য এবং মোলার। সো তুলনা করার জন্য এই দুইটাকে ব্যবহার করা হয়। তুল্য পরিবাহিতাকে ল আছে, আমি জন্য বলি যে এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। সো ল্যামডার জন্য সূত্রটা খেয়াল করো, ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু ভি। ব্যাপারটা খুবই সিম্পল, সেটা তোমার যদি কাপ্পা জানা থাকে তাহলে তুমি সেটাকে জাস্ট আয়তন দিয়ে কি করে দিবা, সেই পদার্থটার আয়তন দিয়ে গুণ করে দিবা, তাহলেই কিন্তু তোমার উত্তর হয়ে গেল। তুমি জাস্ট আপেক্ষিক পরিবাহিতা জানা থাকলে তুল্য পরিবাহিতা তোমার জন্য বের করা খুবই সহজ। তোমার যদি খালি আয়তনটা জানা থাকে, তুমি আয়তন দ্বারা গুণ করে দিবা, দ্যাটস ইট। আমাদের কিন্তু এইটাই কাজ, কি করতে হবে? আমাদেরকে জাস্ট কাপ্পাকে কি দ্বারা গুণ করতে হবে?
কাপ্পাকে আমাদেরকে তুল্য পরিবাহিতা বের করার সময় জাস্ট আয়তন দ্বারা গুণ করতে হবে। সো তুল্য পরিবাহিতাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। সো ল্যামডাটাকে দেখো কিভাবে লেখা হয়েছে, আমরা সবাই এইভাবে ল্যামডা লিখে অভ্যস্ত। তোমরা ফিজিক্সে কিন্তু এইভাবে ল্যামডা লিখেছো সবাই। এইটাকে এখানে জাস্ট এইভাবে লেখা হয়েছে, যে এখানে এটাকে একটু বড় হাতের লেখা, এর পেটটা কাটা নাই, একটা সাইডকে একটু মোটা করা হয়। সো দ্যাটস ইট। সো আমরা কি করব, জাস্ট আয়তন দিয়ে গুণ দিব। ছোট্ট ভাইয়াটা এই জায়গায় গুরুত্বপূর্ণ কথা, যে আয়তন তো বুঝলাম, কিন্তু আয়তনটাকে কিভাবে দেখানো হয় দেখো। মোট আয়তন ভি ইকুয়াল টু এইভাবে দেখাতে হবে 1000/c সেন্টিমিটার কিউব। কেন এটা এরকম ঘটনা ঘটলো, যে এই তাহলে গুণ কি দিয়ে করব, জাস্ট 1000/c 1000/c দ্বারা আমরা গুণটা করব। তো আমাদের আমি দেখাই দিচ্ছি, ব্যাখ্যাটা বলে দিচ্ছি। সো কাপ্পার এককটা কি ছিল, আমরা একটু আগে দেখলাম সিমেন্স। কাপ্পার একক ছিল সিমেন্স পার মিটার। এইবার এই সিমেন্স পার মিটারের সাথে আমাদের এইটা দিয়ে কি হবে, এইটা দিয়ে গুণ হবে। এসআই এককে এইটা দ্বারা গুণ করলে আলটিমেটলি কি দাঁড়াবে, সেটাই হচ্ছে আমাদের হিসাবের বিষয়। সো এখানে দেখো সিমেন্স ইন্টু মিটার স্কোয়ার হয়ে গেল, আর সাথে এই শব্দটা যুক্ত হবে গ্রাম ইকুইভ্যালেন্ট। এখন এই গ্রাম ইকুইভ্যালেন্ট জিনিসটা কি, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, এইটা আমাদের সাথে যুক্ত হয়ে গেল। বা সিজিএস পদ্ধতিতে এই এককটা হয়ে গেল পার ওম সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। সো এখানে ব্যাপারটা কিন্তু মোটেই জটিল কিছু না, তুমি একটু তাকায় দেখো। আমাদেরকে এই কথাটা জাস্ট সিম্পলি এখান থেকে প্যাচটা আমাদের লাগে, মনে রাখতে হবে যাহাই সিমেন্স তাহাই কিন্তু পার ওম। আশা করি তোমাদের সবার মনে আছে। তো এটা হলো এসআই, এটা হলো সিজিএস। তো তুমি এখানে এসআই লিখবা, এসআই পদ্ধতিতে সিমেন্স লিখবা, মিটার স্কোয়ার দিবা, ওই জায়গায় লিখবা পার ওম সেন্টিমিটার স্কোয়ার। দুই জায়গাতে কি লাগাবা, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, এই হয়ে গেল। এগুলো লিখতে আমাদের কঠিন বলে মনে হয় এবং অনেক বাচ্চা কাচ্চা এটা ভুল করে। ব্যাপারটা মোটেই জটিল কিছু না, মুখস্থ করারও কিছু নেই, বুঝলেই ঘটনাটা হয়ে গেল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন কেন এই ঘটনাটা ঘটলো আমরা সেটা যদি একটু খেয়াল করি, আমরা এখানে একটু তাকাই দেখি। সেটা হলো যে এইখানে সি দ্বারা কি বোঝায়, সি দ্বারা বোঝানো হয় গ্রাম তুল্য ভর। সি দ্বারা বোঝানো হয় গ্রাম তুল্য ভর। এই গ্রাম তুল্য ভর কে বলতে পারবে, জীবনে কখনো শুনেছো কিনা, তাহলে ব্যাখ্যা করা সহজ হবে আমার জন্য। কে কে বলতে পারবে গ্রাম তুল্য ভরটা কি জিনিস? রোকসানা কবির পারবে। ওকে, রোকসানা কবির বলো গ্রাম তুল্য ভর কখনো শুনেছো কিনা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো তো তুমি কি বুঝো। আরেকবার আনমিউট করে বলো। আণবিক ভরকে তার জারণ সংখ্যা বা যোজনী দ্বারা ভাগ করলে যেটা পাবো। আণবিক ভর, ও খুব ভালো বলেছে। আরেকটা, তাকে জারণ সংখ্যা দ্বারা ভাগ করলে বা যোজনী দ্বারা, মূলত জারণ সংখ্যাটাই আমরা খেয়াল করি। আর কেউ কিছু বলতে চায়? তাসনুমা মেহরিন এশা, কখনো কি শুনেছো গ্রাম তুল্য ভরটা কি জিনিস? জি ভাইয়া, কি জিনিস বলো। এটা হচ্ছে কোন মৌলের পারমাণবিক ওজন বা যোজ্যতার অনুপাত, মানে যোজ্যতার সাথে, হ্যাঁ যোজ্যতার অনুপাতটা হচ্ছে ওই মৌলের তুল্য ভর। আচ্ছা, ও ও মোটামুটি ঠিক বলেছে। তো আমরা দেখো সংজ্ঞাটা সুন্দর করে লিখে দিয়েছি। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক। গ্রাম তুল্য ভর কাকে বলে, খুব একটা কঠিন কিছু না। কোন পদার্থের আণবিক ভরকে তার ক্যাটায়নে জারণ সংখ্যা মূলত ধরা হয়। কি ধরা হয়? ক্যাটায়ন। এখানে একটা কথা মনে রাখতে হবে, ক্যাটায়ন। ক্যাটায়নটা কি জিনিস? ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন, সেটাকে বলা হয় গ্রাম তুল্য ভর। আমরা বইয়ের মধ্যে পড়বো, সুন্দর করে দেওয়া আছে। দেখো দেখো আণবিক ভরকে, তোমার বইয়ে দেওয়া আছে, আণবিক ভরকে ক্যাটায়নের মোট চার্জ দ্বারা ভাগ করলে ওই যৌগের গ্রাম তুল্য ভর পাওয়া যায়। খুব সিম্পল। দেখো সোডিয়াম কার্বনেট, এটার তুল্য ভর কত? সোডিয়াম কার্বন তুল্য ভর, এটা কিন্তু পরীক্ষায় আসবে। দেখো শুধু এই তথ্যটাই কিন্তু পরীক্ষায় আসবে, এইটাই পরীক্ষায় আসার জন্য 10 স্টার ইম্পর্টেন্ট, তুল্য ভর বের করা।
তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? যারা অলরেডি জানো তারা তো ভালো, এটার আণবিক ভর হলো 106, মুখস্থ করতে পারো। আর যারা মুখস্থ করতে পারো না তারা চাইলে খুঁজে বের করতে পারো। সোডিয়ামের প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা দিয়ে তুমি চাইলেই বের করতে পারো, খুব একটা জটিল হবে না, খুব একটা কঠিন হবে না তোমাদের জন্য। 106 এখানে জারণ ক্যাটায়নের মোট চার্জ, দেখো মোট চার্জ এখানে একটা গুরুত্বপূর্ণ, ক্যাটায়নের মোট চার্জ কথাটা। তাহলে কয়টা সোডিয়াম আছে? 2টা। মোট চার্জ কত? 2, 2টা সোডিয়াম প্লাস 2, জাস্ট 2 দিয়ে ভাগ করে 53। তাহলে এইটার গ্রাম তুল্য ভর কত? 53। একইভাবে পরীক্ষায় যে ভাইয়েরা ক্লাস করছো এই মুহূর্তে, বুদ্ধি করে বলো তো সোডিয়াম হাইড্রোক্সাইড এর গ্রাম তুল্য ভর কত? কে উত্তর করতে পারবে? কে একটু লিখে ফেলো তো। যৌগের জন্য, যৌগের আণবিক ভর চ্যাটে লিখে ফেলো। সোডিয়াম হাইড্রোক্সাইডের উত্তর কত হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম তুল্য ভর কত? অলরেডি অনেকেই উত্তর করছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম তুল্য ভর কত? কানিজ ফাতেমার ভুল হয়েছে, নিশাতের ভুল হয়েছে, ফৌজিয়া, লিজা অনেকেই ভুল করবে, এটাই স্বাভাবিক, ভুল করতে করতে আমরা শিখবো। আনিকা শর্মিলা লিখতে ভুল করেছো, আদিবা জাহিন ঠিক আছে, হানিফা ঠিক আছে, সুরাইয়া ঠিক আছে, রিম্পি ভুল করেছো, মাহফুজ ঠিক আছে, রোকসানা ঠিক আছে, সাদাফ গেল কোথায়? সাদাফেরটা, সাদাফের ভুল হয়েছে, তাসমিয়া ঠিক আছে, প্রান্তি, তালাল, নিহাত মোটামুটি ঠিক আছে, সাইমুর রহমান ভুল করেছে, রিম্পি ঠিক আছে, প্রান্তি ঠিক আছে, তাসমিয়া ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? আণবিক ভর হলো 23 প্লাস 16 প্লাস হাইড্রোজেনের কত? 1, যোগ করলে হয় 40। ক্যাটায়ন কয়টা? একটা। তাহলে জারণ সংখ্যা কত? 1। 40 ভাগ 1 ইকুয়াল টু 40। তাহলে এটার উত্তর হলো 40। সেই জন্য আমাদেরকে আণবিক ভর বের করা জানতে হবে। সো গ্রাম তুল্য ভর একটা যৌগের এইভাবে বের করে, এবং মৌলেরও গ্রাম তুল্য ভর চাইলে বের করা যায়। ইফতেখার আহমেদ অনেক বলেছে 40, আদ্রিতা বলেছে 40, সারিকা তাহসিনের ভুল হয়েছে, ও বলেছে 20। তাহলে আমরা কি শিখলাম? আমরা গ্রাম তুল্য ভর বের করা শিখলাম। এইটা বের করা শেখাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে বের করব? সবাই শিখে ফেলো। যৌগের আণবিক ভর ভাগ মোট চার্জ। কার মোট চার্জ? ক্যাটায়নের, পজিটিভ আয়নের, ক্যাটায়নের মোট চার্জ। তাহলে আরেকটা প্র্যাকটিস করো, দেখি নিজে নিজে আরেকটা প্র্যাকটিস করো। ক্যালসিয়াম কার্বনেট করো। ক্যালসিয়াম কার্বনেট করে উত্তর লিখে ফেলো। চ্যাটের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম তুল্য ভর লিখে ফেলো। ক্যালসিয়াম কার্বনেট অলরেডি সাদাফ, রিম্পি, মাহফুজ, তালাল, নিহাত সবাই ঠিক উত্তর দিয়েছে। ফাইন। ফাতিন, নিহাল যুক্ত ভুল করেছে, এতে কোনো সন্দেহ নাই। ফাহিম, চমক ঠিক পেরেছে। কানিজ ফাতেমা, পুষ্পিতা ফ্যান্টাস্টিক। অপসরী, নাদিয়া, অর্ণেশা যারা ঠিক পারছো না তারা একবার লেখার চেষ্টা করো, লিখলেই ভালো শিখবা। লিখে ফেলেন। অসংখ্য জন উত্তর করতে পারছে এবং খুব ভালো উত্তর করতে পারছো। সাদিয়া, অনন্যা ভুল করেছো, বাকিরা ঠিক বলেছে। সামিয়া আফরিন, রাসেল কবির, সামিয়া আফরিনের ভুল। জারিন তাসনিম ভুল করেছে। সো আমি কিন্তু গ্রাম তুল্য ভর চেয়েছি। ক্যালসিয়াম কার্বনেট হলো 100, তাহলে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত? 2। ক্যালসিয়াম 2 প্লাস 2 দিয়ে ভাগ হবে, উত্তর হলো 50। ফাতেমা বলেছে উত্তর হলো 48, না উত্তর হলো 50। পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ টপিক, ইহা বেশ গুরুত্বপূর্ণ। সো ইহা আমি শিখিয়ে দিলাম, যারা পারো নাই, যারা ভুল করলে ঠিক করে নাও। 50, ঠিক আছে। কয়েকটা মুখস্থ রাখবা। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর মুখস্থ রাখবা। আণবিক ভর আমি কিন্তু এখন গ্রাম তুল্য ভর পড়াচ্ছি না, আণবিক ভর পড়াচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইড 40, এই কয়েকটা অঙ্ক করার জন্য সবসময় মুখস্থ রাখবা। সোডিয়াম কার্বনেট 106, এই তিনটা অর্থপক্ষে মুখস্থ রাখবা। H2SO4 98, এই কয়েকটা তো ফরজে আইন মুখস্থ রাখা, ফরজে আইন। যারা
ঠিক আছে, থ্যাংক ইউ। সারিকা তাহসিন পেরেছে, এবার দীপা, আদ্রিতা, তামান্না, ওহিদুল, সাদ, অপসরী সবাই পেরেছো। এই আণবিক ভরগুলো মুখস্থ রাখতে হবে, তো এগুলো জাস্ট পরবর্তীতে তুমি তুল্যভর চাইলেই বের করতে পারবা। যাই হোক, আমরা তাহলে যেটা মূলত করি সেটা হলো যে তুল্য পরিবাহিতা বের করার সময় তো আলটিমেটলি যেটা করা হয় সেটা হলো গ্রাম তুল্য ভর, এই যে এখানে সি হলো গ্রাম তুল্য ভর প্রতি লিটার, এইটা দ্বারা আমরা সেই জায়গায় গুণ করে দেই এবং এইটা দ্বারা গুণ করার পর আলটিমেটলি এই আমাদের পরীক্ষায় আসবে। সো ছোট্ট ভাইয়াটা পরীক্ষার জন্য কিন্তু এই অংশটুকু মুখস্থ রাখা ফরজ। আমি তোমাদের আলাদা করে লিখে দিচ্ছি, ফরজে আইন, মোটামুটি এটা মুখস্থ রাখা ফরজে আইন। আমরা যেখানে লিখতেছিলাম একদম খুবই গুরুত্বপূর্ণ, এটা আপেক্ষিক। তাহলে তুল্যের জন্য কোনটা? তুল্যের জন্য কিন্তু এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ল্যামডা দ্বারা প্রকাশ করব। ল্যামডা ইকুয়াল টু হলো আমরা কে ইন্টু ভি, বা এইভাবে বলবো কে ইন্টু 1000 সেন্টিমিটার কিউব বাই সি। সো এখানকার সূত্র আমাদেরকে এটাও মনে রাখতে হবে, এস এম স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট পার ইনভার্স 1, দুইটাই মনে রাখতে হবে, ঠিক আছে? ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট। সো কষ্ট করে দুটেই মনে রাখার চেষ্টা করবা, এখান থেকে এইটা পড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এইটা কিন্তু একটু পরেই পরীক্ষা পাবা। আর মোলার পরিবাহিতাটা খেয়াল করে, এটাকে এইটা দ্বারা প্রকাশ করা হয়। আমি বলছি পরীক্ষায় কিন্তু এই যেই দুইটা লাইন পড়াচ্ছি সেই দুইটা লাইনই আসবে। মোলার পরিবাহিতা বের করার জন্য খেয়াল করো, মোলার পরিবাহিতাকে জাস্ট একই ঘটনা, ওই জায়গায় সি ছিল, ওই জায়গায় সি এর জায়গায় এই জায়গায় হবে এম। এই এমটা আমরা দেখো দ্রবণের মোলার একক, এবং এই জায়গায় সি এর জায়গায় শুধুমাত্র আমরা এম ব্যবহার করব, এবং এই যে এম ব্যবহার করে এখানে পার মোল হয়ে যাবে। একটু আগে সি ছিল, সি মানে ছিল গ্রাম ইকুইভ্যালেন্ট, হুবহু একই সংজ্ঞা, একই ঘটনা, একই একক, সবই এক, শুধুমাত্র এই জায়গায় গ্রাম ইকুইভ্যালেন্টের জায়গায় হয়ে যাবে পার মোল। সবই পুরোপুরি একই ঘটনা, দুইটা জিনিস এক জায়গায় কিন্তু মোল হিসেবে কাউন্ট করা হয় আর এক জায়গায় গ্রাম ইকুইভ্যালেন্ট। সো এইটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা যখন আমরা পরের স্লাইডে চলে যাব, সো আমরা যেটা বলবো সেটা হলো, তাহলে এইটাকে এইভাবে লেখা হয়, বাই এম, এককটা গুরুত্বপূর্ণ। দেখো এই একই, শুধুমাত্র এখানে পার মোল হবে, একটু আগে ওখানে গ্রাম ইকুইভ্যালেন্ট ছিল, এই জায়গায় কি হবে? জাস্ট পার মোল হবে। এবং পরীক্ষায় কিন্তু এইটাই আসবে, পরীক্ষায় কিন্তু এইটাই আসবে, জাস্ট একক কোনটা এবং কোন কিভাবে লেখা হয়। দেখো হাজারি স্যারের বই তাকায় দেখো, তুল্য পরিবাহিতার একক কোনটা? আমাকে এটা বলবে হলো যে ক্লাস করছো, আমাকে এটা বলবে হলো সানজিদা আফরিন শিলা। শিলা বলো, তুল্য পরিবাহিতাকে কোনটা দ্বারা প্রকাশ করা হয়? শিলা, এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন, বুঝে শুনে উত্তর দিবা। শিলা, হ্যাঁ, এখানে কোনটা উত্তর? ভাইয়া গ। উত্তর হলো গ। ঘ কেন না? ঘ হানিফা আক্তার সিমি, ঘ কি হতে পারে কিনা? জি স্যার, হতে পারে। এই বিষয়ে কারো কোনো মত আছে কিনা, এখানে ঘ হতে পারে কিনা? এশা, তোমার কি মত আছে এই বিষয়ে? জি ভাইয়া, হতে পারে। তাহলে দেখো, আমরা এই যে দেখো তুল্য পরিবাহিতা বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে দুটোই দেওয়া আছে। সো সেজন্য আমি বললাম কি প্রশ্ন বুঝে শুনে উত্তর দিবা। তো হাজারি স্যারের এই বইটাতে কিন্তু এটা স্যার হয়তো জেনে বুঝে এই ভুলটা করেন নাই, জেনে বুঝে এই ভুলটা করেন নাই মানে তিনি উত্তরটা এখানে এই অপশনটা এই জায়গায় থাকার কথা না, এই জায়গায় আসলে এম লাগাই দিলেই উত্তরটা ঠিক হয়ে গেল, তখন উত্তর হবে গ। এটা খুবই এই হলো কথা, পরীক্ষায় কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে। সো আমি তোমাদেরকে যেটার জন্য প্র্যাকটিস করালাম, তোমার প্রশ্ন জাস্ট দুইটা প্রশ্ন আসবে, এক, কোনটার একক কি আর সূত্রটা কি, দ্যাটস ইট, এছাড়া কোনো প্রশ্ন আসবে না। এখান থেকে অঙ্ক আসলে আসার সম্ভাবনা কম। সো ঠিক আছে, হবে ভাই, আমার একটু আনমিউট করেন, তাসনুম ভাইকে করেছি, একটা কনফিউশন আছে ভাই, আরেকবার বলেন এমসিকিউটা। তুল্য পরিবাহিতা আমরা দেখে ফেললাম। সো দেখো, যারা ক্লাস করলে এখান থেকে কিন্তু পরীক্ষায় এই প্রশ্নই ইনশাল্লাহ চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ফাইন, আমরা যাই হোক জেনে গেলাম। আর এখান থেকে আমরা একটু নিচে চলে যাব, আমরা মেইন পড়াটা পড়ে ফেলবো। ওকে, এইটা বলো, এটা আমাকে কে বলবে? এটা আমাকে বলবে হলো
এইটা আমাকে বলবে হলো নাদিম। নাদিম বলো তো ভাইয়া, সিজিএস পদ্ধতিতে তুল্য পরিবাহিতার একক কোনটা? নাদিম, আনমিউট করো নাদিম। অলরেডি অনেকে উত্তর দিয়ে দিয়েছে, অনেকেই পেরে গেছে। নাদিমকে পাচ্ছি না। নাদিয়া মমতাজ বলো, নাদিমের পাশেই আছে নাদিয়া। নাদিয়া, ভাইয়া ক। সাবাস, তাহলে নাদিয়া কিন্তু পেরে গেল। কিন্তু ছোট্ট মেয়ে নাদিয়া, খ কেন হবে না? খ কিসের একক তাহলে? খ কি কোনো কিছু একক? না ভাইয়া, যদি এসএম ইনভার্স না, যদি এম স্কয়ার হইতো তাহলে যে এসআই একক হইতো। সাবাস সাবাস, এখানে কয়েকজন ভুল উত্তর দিয়েছে, তার মধ্যে একজন ভুল উত্তর দিয়েছে হলো ফাতেমা। ফাতেমা দুইবার, ফাতেমা এটা ভুল উত্তর দিয়েছে, বাকিরা সবাই ঠিক পেরেছে। সাবাস, খুব ভালো। তো দেখো যা পড়ালাম এইটাই প্রশ্ন আসবে, এই ধরনের এখান থেকে প্রশ্ন, যা এই যে এই প্রশ্নটি তোমার এইচএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে। আরেকজনকে জিজ্ঞাসা করি। নাদিয়া শেষ হয়ে গেল, এইবার বলবে আরেকজন ন দিয়ে, যারা যাদের নামে না আছে তাদেরকেই ধরবো। যেমন না আছে হলো নাম আছে আসমাউল হুসনা রেশমি। হুসনা ওর মধ্যে না আছে, বলো তো এইটার একক কি? জি ভাইয়া। কোনটা উত্তর কি হবে? মোলার পরিবাহিতা কোনটা? ভাইয়া ঘ। খ। আমাকে প্রশ্ন করলে না উত্তর দিচ্ছ? ভাইয়া উত্তর দিচ্ছি, মানে 4 নাম্বারটা। ওকে, কেন এক হবে না? এক তো ভাইয়া যে পার মোল হবে তো, মোলার সাবাস পরিবাহিতা। সাবাস, থ্যাংক ইউ সো মাচ। আমার তোমরা ব্যাপারটা পুরোটা আয়ত্ত করেছো, আমি যা পড়ালাম তোমরা পুরো ব্যাপারটা আয়ত্ত করেছো। আমি খুবই খুশি যে তোমরা পেরেছো। ওকে, এখানে দেখো, এটাই কিন্তু এই যে পরীক্ষা পেজ নাম্বার, তোমরা একটু কয়েকটা পেজ পরে চলে যাও, মাঝখানে দেখা দিচ্ছে 551 নম্বর পেজে। দেখো এই এমসিকিউটা নিচে তাকায় দেখো, সোডিয়াম কার্বনেট এর তুল্য ভর 53, 106, মুখস্থ করাটা ফরজ। অ্যালুমিনিয়াম সালফেট এটাও পড়ে ফেলবা, 332। তাকায় দেখো, এইখানে দেখো অ্যালুমিনিয়াম প্রত্যেকটা চার্জ, ভাইয়ারা দেখো প্রত্যেকটা চার্জ 3, দুইটা আছে, তাহলে 3 3 6। দেখো 332/6 55.33। এটা কিন্তু এইচএসসি এর জন্য হট এমসিকিউ, এগুলো এইচএসসি এর জন্য এগুলো হট এমসিকিউ, এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, সো বিউটিফুল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট মুখস্থ রাখাটাকে আমি মনে করি তোমার দায়িত্ব। 158 এটা আণবিক ভর মুখস্থ রাখাটা আমি মনে করি তোমার দায়িত্ব। এইখানে খেয়াল করো যে এই যে পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম, এইখানে দেখো এইটা জানাটা গুরুত্বপূর্ণ। গ্রহণকৃত বা ত্যাগ করা ইলেকট্রন সংখ্যা 5টা ইলেকট্রন এই জায়গায় ম্যাঙ্গানিজ অক্সাইড গ্রহণ করে। সো এই জন্য এটাকে 5 দ্বারা ভাগ করা হয়েছে, 31.6। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য ভর 49, 294। এখানে 4টা তথ্য আছে। তোমরা যদি সফলতা পেতে চাও, এটা কিন্তু যারা পড়বে না, এই বক্সটা যারা পড়বে না, জেনে নাও যে পড়বে না সে কিন্তু বিপদে পড়বে। এইটার ঝাড়া মুখস্থ, এটিএম একটা না মুখস্থ করে ফেলবা। এইটা ঝাড়া মুখস্থ করবা ভাইয়ারা। এই 106, 332 এটা তো মুখস্থ করবাই। কত দিয়ে ভাগ করতে হবে সংখ্যাটা মুখস্থ রাখার চেষ্টা করবা। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি পরীক্ষায় এই 4টা 5টা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তুল্য ভরের যে ব্যাখ্যাটা, বুঝতে পেরেছো? এবং কালকের পরীক্ষাতে তুমি নেক্সট যে পরীক্ষাগুলোতে অংশ নিবা, এখান থেকেই প্রশ্ন আসবে। এই চ্যাপ্টারটাকে সহজ মনে হলেও এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। ঠিক তার পরের পেজে আমরা চলে যাই, মাঝখানে কিছু টপিক দেওয়া আছে যেগুলো ততটা গুরুত্বপূর্ণ না। 552 নম্বরে চলে যেতে পারো, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার ব্যাখ্যা। এই ব্যাখ্যাতে অনেক কথা বলা আছে যেটা আমি এখন পড়াবো না, বা যেটা আমার পড়াবার দরকার নেই। আশা করি তোমরা সবাই জানো ধনাত্মক আয়নগুলোকে বলা হয় ক্যাটায়ন, আর ঋণাত্মক আয়নগুলোকে বলা হয় অ্যানায়ন। একটু চ্যাপ্টারটা একটু সামনের দিকে এগিয়ে নেই। দেখো এখানে এগুলো কিচ্ছু লাগবে না। এই বক্সটা মুখস্থ করা ফরজ। মানে কি? এটা হলো 15 স্টার। তুমি এইচএসসি পরীক্ষায় যে তোমরা কিন্তু টার্গেট করছো নিশ্চয়ই যে আমি এই চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারটা পড়বো না। যাই হোক, এই চ্যাপ্টার যে পড়বা না, এই চ্যাপ্টারটা চাইলে পড়তে পারো। এই চ্যাপ্টারটা ভালো আছে। যদি মনে করে একটা চ্যাপ্টার ভালো করে পড়লে কিন্তু সেই চ্যাপ্টারটাকে সব কমন আসলো না, তখন কিন্তু অন্য চ্যাপ্টার পড়তে হবে। তো এই চ্যাপ্টারটা থেকে আমি বলবো যে এই চ্যাপ্টারে যা আমি পড়াচ্ছি সেটা পড়লেই তুমি ভালো করে পরীক্ষায় কমন পেয়ে যাবা।
গ্যারান্টি দিলাম এর বাইরে কিচ্ছু আসবে না। এই বক্স মুখস্থ ঝরঝরা করে ফেলবো। আজকে রাতে ঘুমাবার আগে অলরেডি বলছি যে ওই পেজটা, প্রথম যে পেজটা পড়াইলাম, এটা 100% মুখস্থ করবা, 100%, একটা তথ্য মিস করবা না। দুর্বল কোনগুলো ধরা মাত্র যাতে বলতে পারো, বুঝলেই হবে, ধরা মাত্র যাতে বুঝেই তুমি উত্তর করতে পারো, এতটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অলরেডি পড়াইছি, যারা ক্লাস করছো এইগুলাই মেডিকেল ভর্তি পরীক্ষায় এই জিনিসগুলাই আসবে, এইগুলাই আসবে। সো এই অংশ থেকে তাহলে এটা দেখাই দিলাম। মাঝখানে 3টা পেজ আছে, সেই 3টা পেজ আমি দেখাই দিচ্ছি। এগুলো থেকে খুব একটা তথ্য পরীক্ষায় আসার মতো নাই। এখানে একটা ব্যবহারিক আছে, তড়িৎ বিশ্লেষণ মাপন, এগুলো তেমন একটা ভর্তি পরীক্ষা এমসিকিউ আসবে না, বা এইচএসসি তেও যে টপিকগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসবে তাও কিন্তু না। তারপরে কি কি আছে সেই পেজগুলো আমি একবার দেখাই দিচ্ছি। তড়িৎ বিশ্লেষণের ঘনমাত্রা পরিবর্তনে তুল্য পরিবাহিতার পরিবর্তন। দেখো প্রথম লাইনটি পরীক্ষায় আসবে, কোন তীব্র তড়িৎ বিশ্লেষণে তুল্য পরিবাহিতা ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে সরল রৈখিকভাবে বৃদ্ধি পায়। খেয়াল করো এই প্রথম লাইনটি পড়তে হবে। তীব্র তড়িৎ বিশ্লেষণের খেয়াল করো, ঘনমাত্রা যত কমবে পরিবাহিতা তত বাড়বে, এবং কি আকারে বাড়বে? সরল রৈখিক আকারে। আর মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে পরিবাহিতা কিন্তু বাড়বে, এবং তবে এখানে বাড়াটা হলো বক্র আকারে। আর কখন আর তুমি তড়িৎ পরিবাহিতা নির্ণয় করতে পারবা না? যখন লঘুতা হয়ে যাবে অসীম। তাহলে সম্পর্কটা দেখো, সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখান থেকে এই তথ্যটা আমি তোমাদেরকে শুধু জানতে বলবো। তাহলে তাকায় দেখি যদি আমরা ঘনমাত্রার সাথে সম্পর্কটা আসলে কেমন। সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। ঘনমাত্রা যত কমবে, ঘনমাত্রা আমাদের যত কমবে তড়িৎ পরিবাহিতার মান তত বাড়বে। তো এইটাই আমরা এখান থেকে আসলে খেয়াল করব, দ্যাটস দ্য থিং। এবং দেখো বিজ্ঞানী কোলরাস, একটা বিজ্ঞানী নাম দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষণ ঘনমাত্রার সাথে তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতা আমরা কোনটাকে তার সংজ্ঞায়িত করি? এ দ্বারা। তো তিনি একটা সংজ্ঞা দেখিয়েছেন, কোলরাস। তিনি যে সংজ্ঞাটা দেখিয়েছেন সেই সম্পর্কটা হলো অনেকটা এইরকম। এগুলা থেকে একটাও, আমি জানি তোমাদের এইচএসসি তে এই তথ্য, এই টপিক থেকে প্রশ্ন আসার কোনো কারণ নাই, তারপর আবারও বলছি, সম্পর্কটা কিন্তু দেখো, সম্পর্কটা কিন্তু এইরকম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? তো আমি এখান থেকে এই তথ্যটি তোমাদেরকে ভবিষ্যতের জন্য মনে রাখতে বলবো। এছাড়া এখান থেকে কোনো কিছু আমি আসলে পড়তে বলছি না, বা কোনো কিছু না, কোনো কিছু পড়তে যে হবে, নট নেসেসারি। ওকে, ডান। এখানে একটা দেওয়া আছে পরিবাহিতা কোষ এবং কোষ ধ্রুবক, একটা টপিক দেওয়া আছে। এই টপিক থেকে কোষ ধ্রুবকের একক বলে একটা বিষয় দেওয়া আছে। কোষ ধ্রুবকের একক মনে রাখতে হবে পার মিটার বা পার সেন্টিমিটার। এই টপিকটা এখান থেকে জানলেই হয়। আর ওই যে বারবার করে বলছি পরীক্ষায় কি আসবে, মোলার পরিবাহিতার সূত্র। এইখানে তাকায় দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো কত কাছাকাছি, প্রত্যেকটি মোলার পরিবাহিতার মতোই দেওয়া আছে, শুধু একটা হলো এইভাবে দেওয়া। এইটা কে উত্তর করতে পারবে? চ্যাট বক্সে আমাকে জানাও। 4.4 কে পারবে এটা? এইটা কিন্তু বেস্ট কনফিউজিং। তাকায় দেখো, বেস্ট কনফিউজিং। এটা কিন্তু মোলার পরিবাহিতা। অনেকেই ডি উত্তর করছে, এখানে কিন্তু অনেকেই ডি উত্তর করছে। আচ্ছা, এখানে যারা ডি উত্তর করলো তাদেরকে জিজ্ঞাসা করি। উত্তর করেছে সিরাজুল, সিরাজ নাকি ওর নাম, সিরাজুল। ওকে জিজ্ঞাসা করি, ওকে ঠিক উত্তর দিল। সিরাজুল মুনির, সিরাজুল মুনির, তুমি কি ঠিক উত্তর দিয়েছো? কি উত্তর হবে? বা সি তো হবে, কে a = k × 10⁻। ওকে, প্রশ্নটা খেয়াল করো তো, মোলার পরিবাহিতা। তুমি কি ঠিক পথে আছো? জি ভাই, মনে তো হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে ওর ঠিক পথে আছে, ও ফাইন। সারিকা তাহসিন বলো, তুমি কি ঠিক পথে আছে? ওকে ঠিক পথে আছে। তুমি ডি উত্তর দিলা, ডি কেন? কি হবে ভাইয়া? কারণ এখানে মোলার পরিবাহিতার সূত্র চাইছে। ওকে, ও বেসিক জিনিসটা মিস করে গেল আমাদের সাথে সাথে। ফাইন, ওকে, আমরা এখানে কাকে সুযোগ দিব? কে কথা বলতে চায়? এশা বলো। জি ভাইয়া, এখানে ডি হবে, কারণ সি হচ্ছে তুল্য পরিবাহিতা সূত্র। বুঝি নাই। এখানে উত্তর ডি হবে। মোলার পরিবাহিতাকে তো আমরা ল্যামডা এম দিয়ে প্রকাশ করি। সেক্ষেত্রে কি সব ঠিক আছে? বাকি সব ঠিক আছে? হ্যাঁ, ডি হবে উত্তর। ওকে, এখানে এম হবে।
ওকে, তাহলে দেখো তোমরা কিন্তু পরীক্ষায় জাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু পোলাপান এইভাবেই শিওরলি দাগায় আসে পরীক্ষা হল থেকে, যে ভাই ডি তো দাগায় আসছে, কিন্তু খেয়াল করো এখানে কোনো উত্তর নাই। কারণ খেয়াল করো এই জায়গায় কিন্তু এম হবে, এবং এইটাই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা আদর্শ প্রশ্ন, আদর্শ 100% আইডিয়াল প্রশ্ন। এবং তোমরা কিন্তু এই জন্য পরীক্ষা হল থেকে বের হয়ে এসে বলো যে ভাই 80 কনফার্ম, পরে যখন 60 পাও তখন বলো যে প্রশ্নপত্রে ভুল আছে বা উত্তর ভুল কাটছে। তাকাই দেখো এই জায়গায় হওয়ার কথা এম, এখানে উত্তরটা দেওয়া নাই, এটাই হলো সত্য। এই ছোট্ট ভুলটা অলরেডি পোলাপান কেউই 2-3 জন ছাড়া, চমক এবং 2-3 জন ছাড়া এখানে কেউই আসলে ঠিক উত্তরটা পারলা না, এবং সবাই ডি উত্তর দিয়ে পাগল হয়ে গেল। মোটামুটি তোমরা আজকে মানে ডি উত্তর দিয়ে তো মোটামুটি 100% কনফার্ম। দেখো এই যে ভুল, সো এইখানে এম হবে, এটা দাগাবার সুযোগ নাই, দাগাবার সুযোগই দেওয়া নাই। এইটা দেখেই তোমরা মোটামুটি পাগল হয়ে গেলে যে ওকে এই প্রশ্নটা করার মানে কি, আবার মানে এইটা তো আমি পেরে গেলাম। দেখো সো এই জন্যই আমি কিন্তু কয়েকবার করে পড়াইলাম, তারপরও তোমরা ভুল করলে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আবার লিখে দেখালাম, আমার কিন্তু লিখে দেখানোর দরকার ছিল না, আমি শুধু বলতে পারতাম যে এটা পড়ে নিও। সো আশা করি আজকের পরে তুমি প্রত্যেকটা অংশ খুঁটিনাটি করে চেক করবা। দেখো এই জায়গায় সেন্টিমিটার স্কোয়ার দিলেও হবে না, কিউব দিতে হবে, সেন্টিমিটার দিলেও হবে না। সো প্রত্যেকটা অংশ ভালো করে খেয়াল করে পরীক্ষা হলে লাগাতে হবে। আবারও বলছি, এই পরীক্ষাগুলোর প্রতিযোগিতার পরীক্ষা, এই ধরনের ছোট্ট ভুল করা মানে তুমি কিন্তু সবার পিছনে চলে যাবা। তো এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে না, আশা করি একটা ভালো জিনিস শিখলা যে ভুল কিভাবে হয়, এবং তোমরা দেখার অভাবে ভুলটা করলে, শুধুমাত্র খেয়াল করার অভাবে। পরীক্ষা হলে খেয়াল করাটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এখানে কয়েকটা কথা আছে, এই কথাগুলো পরীক্ষায় ভুল করে সবাই। তড়িৎ বা কারেন্ট কাকে বলে? দেখো বিদ্যুৎ পরিবাহ, এটা কিন্তু অনেকেই পারে না। বিদ্যুৎ পরিমাপের একক কি? অনেকেই বিদ্যুৎ পরিমাপের একক দাগায় দেয় অ্যাম্পিয়ার, তা কিন্তু না ভাইয়ারা, স্পষ্ট করে বলে দিচ্ছি, বিদ্যুৎ পরিমাপের একক কুলম্ব। আমি বললাম তো যা পড়াচ্ছি এগুলো তো বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে দেখো, ও এটা পারবে না। বিদ্যুৎ পরিমাপের একক, খেয়াল করে জিনিসটা। আচ্ছা, এইবার পরিমাপ, আর যদি বলা হয় তড়িৎ প্রবাহের একক কি? উত্তর হলো তড়িৎ প্রবাহ আর পরিমাপ দুইটা কিন্তু পুরোপুরি আলাদা কথা। পরিমাপের একক কিন্তু অ্যাম্পিয়ার। ওকে, পরিমাপ যখন আমরা করব কুলম্ব বা সি, এটা যখন আমরা মাপবো তখন এই যে অ্যাম্পিয়ার এবং সময় দুইটাকেই গুণ দেই, তাহলে দেখো এটা নামই হলো, এটা নামই তড়িৎ চার্জ। তাহলে এটা দিয়ে বিদ্যুৎকে পরিমাপ করা হয়। তড়িৎ চার্জের প্রতি কিউ, এই কিউ এর একক হলো সি, যাহাই কিউ তার একক হলো সি। এই সি ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, বা কিউ ইকুয়াল টু আইটি। এই তথ্যটা মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সবাই এগুলো ভালো পড়ি, কিন্তু কেউ এগুলো বুঝে পড়ি না। কিউ ইকুয়াল টু আইটি, এইটি মনে রাখতে হবে। কিউ ইকুয়াল টু ইট, ইহা মুখস্থ রাখা ফরজ। বা কুলম্ব ইকুয়াল টু অ্যাম্পিয়ার গুণন সেকেন্ড, এই কথাটা ব্রেনের মধ্যে সেট করবা। ঠিক আছে ভাইয়া, মেডিকেলের প্রতিটা বিষয়কে আলাদা করে পাশ করতে হয়? উত্তর হলো না। তাসমিয়া বলেছে ওর আর জীবনও ভুল হবে না। মেডিকেলে আলাদাভাবে পাশ করতে হয় না, মেডিকেল ওভারঅল 40 পাইলেই পাস, কোনো আলাদা ঢাকা ভার্সিটির মতো না এটা। ফাইন। সো এই দুটা তথ্য আশা করি খেয়াল করবা, পড়াই দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাম্পিয়ার কাকে বলে? অ্যাম্পিয়ার হলো প্রবাহের একক, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, কিউ ইকুয়াল টু আইটি। তাহলে তুমি তাকায় দেখো তো, এই সূত্র থেকে কিন্তু অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিতে পারবা। এই অ্যাম্পিয়ার সমান তাহলে কি? অ্যাম্পিয়ার সমান হলো কুলম্ব বাই সেকেন্ড। আমরা এইভাবে বলতে পারি, তাহলে অ্যাম্পিয়ার হলো যতগুলো চার্জ প্রবাহিত হয় সেটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? অ্যাম্পিয়ার পাবো। একইভাবে কুলম্বের সংজ্ঞাটা কি? কুলম্বের সংজ্ঞা খুবই সহজ, যতটুকু তড়িৎ প্রবাহ হবে কতটুকু সময় ধরে সেটাকে দুইটাকে গুণ করলে আমরা কুলম্ব পাবো। এক কুলম্বের সংজ্ঞাটা কি? 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড। একই কথা বারবার ঘুরায় পেঁচায় বারবার করে বলা হয়েছে। এখানে এই লাইনটা গুরুত্বপূর্ণ। কুলম্বটাই কিন্তু তড়িৎ পরিমাণের ক্ষুদ্রতম একক। এগুলাই পরীক্ষায় আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে সুন্দর সুন্দর লাইন। ঠিক আছে, এই যে কিউ ইকুয়াল টু আইটি, এই কথাটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিউ ইকুয়াল টু আইটি, এখানে লিখতে ভুল করেছে। আবারও বলে দেই, এইটা লিখতে ভুল হয়েছে, এইটা কিন্তু ভুল। আবারও বলছি, এটা হবে আই, এখানে কিন্তু ভুল দেওয়া আছে, তোমরা পাগল হয়ে যেও না। ওকে, তড়িৎ পরিমাণে ক্ষুদ্রতম একক হলো কুলম্ব। তাহলে কুলম্ব হলো ক্ষুদ্রতম একক যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর বৃহত্তম একক হলো ফ্যারাডে। ক্ষুদ্রতম আর বৃহত্তম একক। তাহলে ফ্যারাডেটা যদি বৃহত্তম একক হয় তাহলে তাকায় দেখো 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। এটাকে বুঝবা এইভাবে, ক্ষুদ্রতম এককটা যদি 1 টাকা হয় তাহলে 1 কুলম্ব, তাহলে 1 ফ্যারাডে 96,500 টাকা, মোটামুটি 1 লাখ টাকা। দ্যাটস ইট, এত কুলম্ব।
1 ফ্যারাডে সমান। মুখস্থ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ক্ষুদ্রতম একক আর বৃহত্তম এককের মধ্যে কি সম্পর্ক, এইগুলা কিন্তু আমরা অনেকেই পড়ি, কিন্তু এইভাবে খেয়াল করে বুঝে পড়া হয় না। সো দ্যাটস ইট। তাহলে এটা বৃহত্তম। তাহলে তাকায় দেখো ফ্যারাডে কাকে বলে, ফ্যারাডের সংজ্ঞাটা কি? তুমি দুইভাবে সংজ্ঞা দিতে পারো। এক নাম্বার, যে এত কুলম্ব চার্জকে বলা হয় 1 ফ্যারাডে। অন্যভাবে বলা যেতে পারে এই সংজ্ঞাটা, 1 মোল পরিমাণ ইলেকট্রনের চার্জকে বলা হয় 1 কুলম্ব। হোয়াট ডাজ দ্যাট ইভেন মিন? খুবই গুরুত্বপূর্ণ কথা। 1 মোল ইলেকট্রন, আমাকে এটা বলবে এএস আশা। আশা আশা এএস আশা ক্লাসে আছো নাকি নাই, নাকি ক্লাস চালু করে চলে গেছো? শতাব্দী, 1 মোল ইলেকট্রন বলতে কতগুলো ইলেকট্রন আপু? শতাব্দী বলো। ভাইয়া 6.02 into 10 to the power 23 সাবাস, খুবই ভালো। এই 1 মোল ইলেকট্রনের চার্জ কত শতাব্দী? 1 মোল ইলেকট্রনের চার্জ 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। হ্যাঁ, আরেকবার বলবা? আচ্ছা, 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে হ্যাঁ 96,500 কুলম্ব। সাবাস, দেখো ও কিন্তু খুব সুন্দর করে কারেক্ট করলো। খেয়াল করো, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ কত তুমি বলতেছো শতাব্দী, বলো তো? ভাইয়া একটা ইলেকট্রনের চার্জ হবে তাহলে কত হতে পারে? আমরা, তুমি তো জানো অলরেডি একটা ইলেকট্রনের চার্জ কত, তোমার তো জানা আছে, তুমি তো বলতেছিলে 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। সবাই এই জিনিসটা আমরা খেয়াল করি, আমরা পড়ি, কিন্তু এটা আমরা পারি না। সো তাকায় দেখো, এটা হলো একটা ইলেকট্রনের চার্জ, তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত হবে? তুমি বাসায় বসে একটা ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে এইটা একটু করে দেখার চেষ্টা করো যে কি ঘটনা আসে। কেউ একটু করে জানাবে নাকি? কে করে জানাবে কি ঘটনা আসে? কে জানাবে? ক্যালকুলেটর কার কাছে আছে? ও লাভ চিহ্ন দিবে। দেখো একটা ইলেকট্রনের চার্জ এটা, তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত? চমক বলো আইসা। ভাই একটু কম আসতেছে, 320 আসতেছে লাস্টে। হ্যাঁ, সেটা কোনো ব্যাপার না, কারণ এই জায়গায় আরো কিছু এই যে 1.6 এর পর আরো কিছু অঙ্ক আছে। তাহলে 96,000 কত আসছে? 320। এই যে দেখো, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না যে 1 মোল ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন, আমরা সবাই একটা ইলেকট্রন চিনি, একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ 1.6 10 to the power 19 কুলম্ব। আমরা জানি যে 1 মোল মানে 6.02 10 to the power 23। তাহলে এইগুলো এতগুলো ইলেকট্রনের চার্জ কত হবে? তুমি জাস্ট এইটাকে আর এইটাকে গুণ করে দাও, তাহলে এই দুটাকে আমরা গুণ করে দিলাম। গুণ করে দিলে তুমি 96,000, অ্যারাউন্ড 96,500 পাবা। আমরা এখানে বইয়ের রাফ সংখ্যা, আমরা একদম আসল সংখ্যাটা পড়ি, আর ক্যালকুলেটর করলে তুমি একটা কাছাকাছি সংখ্যা পাবা। দ্যাটস ইট। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জকে বলা হয় 1 ফ্যারাডে। আশা করি আজকের পর থেকে ফ্যারাডে কিভাবে বের করতে হয় তোমরা সবাই পারবা। অলরেডি অনেকেই আমাদেরকে জানিয়েছে 96,500 জায়গায় 320 হয়, সবাই মোটামুটি পেরেছে। নিশাদ বলেছে 96,472, অনেকেই কিন্তু খুব কাছাকাছি 96,378। অনেকেই যে 1.6 ধরবা নাকি 1.67 ধরবা, সেটি হলো আসল কথা। এটা ধরলেই তোমার চেঞ্জটা হবে। রাসেল কবিরের পুরোপুরি ঠিক আছে। ওকে, সো আমরা তাহলে জেনে গেলাম যে কি ঘটনা। ফাইন। আচ্ছা, সো আমাকে একজন চ্যাটে প্রশ্ন করেছে, ভাইয়া তাসনুবা মেহেরিন এসা বলেছে যে ভাইয়া তড়িৎ পরিবাহী বইয়ের এক জায়গায় বলা আছে এটা ওহমের সূত্র মেনে চলে, আরেক জায়গায় বলা হয়েছে এটা ফ্যারাডের সূত্র মেনে চলে। ওকে, দ্যাটস ফাইন। এসা, এই দুইটা সূত্র তো একে অপরের প্রতিদ্বন্দ্বী না, দুইটা সূত্রই মেনে চলে। এমন তো না যে সে ওহমের সূত্র মেনে চললে ফ্যারাডের সূত্র মেনে চলতে পারবে না। তড়িৎ পরিবাহীরা এই দুইটা সূত্রই মেনে চলে। ঠিক আছে, মেনে চলে না কোনটা? সেটা হলো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কোনটা? কুলম্বের সূত্র হলো F ইকুয়াল টু, এইরকম একটা বিষয় আছে, C1 ইন্টু C2, এখানে একটা ধ্রুবক, বাই R স্কয়ার। এইটা হলো কুলম্বের সূত্র। এই সূত্রটা তারা মেনে চলে না, তারা মেনে চলে ফ্যারাডের সূত্র। সো এইটা বলা হয়েছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে,
দুইটাই প্রশ্নে থাকে কোনটা দাগাবা, দুইটাই দাগাবা, এবং এই প্রশ্ন থাকবে না তো, কারণ ওহমের সূত্র মেনে চলে, ফ্যারাডের সূত্র মেনে চলে, তো দুইটাই দাগাবা, এটা ব্যাপার না। তাহলে তোমাদের সবাইকে আমি কিন্তু পড়াই দিলাম ফ্যারাডে কিভাবে বের করা হয়েছে, ফ্যারাডে, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু বেশ মজাদার। এবার হলো তড়িৎ বিভব। তড়িৎ বিভবটা মানে হলো বিভব, জীবনে বহু জায়গায় পড়ছে, বিভব মানেই হলো কাজ, বিভব মানেই হলো কাজ। মনে রাখবো যে বিভব বলতে কি বোঝানো হয়, বিভব মানেই হলো আসলে কাজ, কতটুকু কাজ করতে হয়। সো তড়িৎ বিভবের ক্ষেত্রে আমরা যেটা ব্যাপার করি, তাহলে কাজ প্রত্যেকটা চার্জের জন্য কতটুকু কাজ করতে হয়, তাহলে জুল পার কুলম্ব। আমরা সবাই জানি যে জুল হলো কাজের একক, সো জুল পার কুলম্ব। এই তো আগের কথাগুলো আশা করি সবার মনে আছে, কাকে বলে ফ্যারাডে, আশা করি পারা যাবে। প্রথম সূত্রটা পড়া শুরু করলেই শেষ হয়ে যাবে। তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র খুবই সহজ, বিজ্ঞানী ফ্যারাডে কিন্তু একটা অসাধারণ আবিষ্কার করেছেন, খুবই অসাধারণ একটা আবিষ্কার। প্রথম সূত্রটা হলো তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, বিক্রিয়াটার পরিমাণ, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ দ্বারা বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। মূল কথাটা কি? ফ্যারাডের প্রথম সূত্র, এটা কিন্তু তোমার অলরেডি, এটাই তোমার পরীক্ষাতে আছে। বিক্রিয়ার পরিমাণ, এই ব্রেনের মধ্যে এই অংশটাই সেট করতে, সমানুপাতিক বিদ্যুৎ প্রবাহ মাত্রা। দেখো আই, বিদ্যুতের পরিমাণ, দেখো বিদ্যুতের পরিমাণ, আমরা কিন্তু আগেই বলেছি বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। আমাকে কে বলতে পারবে বিদ্যুৎ পরিমাণের জন্য কোন একক ব্যবহার করা হয়? আমাকে এটা বলবে হলো প্রেমা। বিদ্যুৎ পরিমাপের জন্য কোন এককে ব্যবহার করা হয়? বিদ্যুতের পরিমাণ, পরিমাণ প্রেমা বলে ফেলেন। প্রেমা, প্রেমা বলছে না, আমাকে বলবে প্রান্তি। পরিমাণ মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? গ্রাম একক। কি একক? গ্রাম। ভালো বলছো, কিন্তু হয় নাই। এটা কি বললে এটাই বুঝলাম না। আমাকে বলবে অপসরি। অলরেডি চ্যাটে সবাই বলে ফেলছে। পরিমাণ কোনটা দ্বারা প্রকাশ করা হয়? কিউ নাকি এ নাকি আই? প্রান্তি তুমি বলো, অপসরি বলো, দীপা তালুকদার দৃষ্টি বলো, পরিমাণ কোনটা দ্বারা প্রকাশ করা হয়? ভাইয়া কিউ দ্বারা। কিউ দ্বারা। কিউ এর একক কি? কুলম্ব। সাবাস। সো তাহলে দেখো, থ্যাংক ইউ। তা যারা এতক্ষণ পড়াইলাম তাহলে কি পারলা? অলরেডি চ্যাটে অসংখ্য জন পেরেছে, থ্যাংক ইউ সো মাচ। এরা কেউই ভুল করেনি। কুলম্ব বানানটা অনেকে এইভাবে লিখতেছে, কুলম্ব। এটা আসলে ব্যাপারটা, বানানটা ওইরকম না, বানানটা হলো COU, কুলম্ব, COU দিয়ে বানানটা হবে, শেষে MB হবে। আচ্ছা সে যাই হোক, এগুলো ব্যাপার না। ব্যাপারটা হলো তাহলে দেখো বিক্রিয়ার পরিমাণ আমাদের পদার্থের বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। পরিমাণ আমরা কি দ্বারা মাপি? কিউ দ্বারা। তাহলে W = Q। বিক্রিয়াটাকে কি দ্বারা প্রকাশ করেছে? W দ্বারা। W = Q। এইভাবে আমরা বলতে পারি W = IT, কারণ Q সমান IT আমরা আজকের ক্লাসের একটু আগেই পড়লাম। এখানে W = ZIT। দ্যাটস ইট। এটাই হলো আমাদের সূত্র। এই সূত্রটাই আমাদের লাগবে, এটাই আমি বললাম। খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু মনে রাখা। তাহলে ফ্যারাডের প্রথম সূত্রটাতে কিসের সমানুপাতিক? এটাই আমরা অনেকে পারি না। বিদ্যুতের পরিমাণ, দেখো ভাইয়ারা, বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। আমি কিন্তু স্পষ্ট করে পড়াইছি, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই জিনিসটা তোমরা বুঝো কিনা সেটাই তো বুঝি না, আমি সেটাই তো জানি না। একটা ছবি দেখাইলেই তুমি বুঝে ফেলবা, ব্যাপারটা এমন কিছুই না। ব্যাপারটা এই যে তাকায় দেখো, এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য আছে। এই তড়িৎ বিশ্লেষ্য সিলভার নাইট্রেট। সেই সিলভার নাইট্রেট আমি বাইরে থেকে, দেখো বাইরে থেকে ব্যাটারির সাহায্যে সেখানে বিদ্যুৎ প্রবাহ করলাম। সেখানে বিদ্যুৎ প্রবাহ হওয়ার পর অ্যানোড এবং ক্যাথোডে অ্যানোডে জমা হবে ঋণাত্মক আয়নগুলা, ক্যাথোডে জমা হবে ধনাত্মক আয়নগুলা। এই যে এখানে অ্যানোডে ঋণাত্মক আয়নগুলো জমা হলো নাইট্রেট, আর ক্যাথোডে জমা হলো ধনাত্মক আয়নগুলা। বিজ্ঞানী ফ্যারাডে প্রমাণ করে দেখিয়েছেন এই আয়নের জমা হওয়ার পরিমাণটা বিদ্যুতের সাথে সমানুপাতিক। অর্থাৎ আমি যদি বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বাড়িয়ে দেই তাহলে বেশি জমা হবে, যদি আমি কমিয়ে দেই তাহলে কম জমা হবে। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি এই জিনিসও খেয়াল করেছেন সিলভারের ক্ষেত্রে, দেখো তিনি এটাও প্রমাণ করেছেন। তাহলে দেখো কিসের সাথে সমানুপাতিক? পরিমাণের সাথে। তাহলে
দেখো তিনি কি বের করেছেন, তিনি বলেছেন যদি আমি এক যদি ধাতুর জন্য, এটা কিন্তু পরীক্ষার জন্য আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট, 100 স্টার, 113 জন ক্লাস করছো, খুবই ইম্পর্টেন্ট। মনে করো সিলভার, এখানে পদার্থের পরিমাণ, এখানে বিদ্যুতের পরিমাণ। দেখো যদি তিনি হিসাব করে দেখেছে, তুমি যদি এখানে 1 মোল সিলভার পেতে চাও তাহলে তোমাকে 1 মোল পরিমাণ চার্জ তোমাকে দিতে হবে। 1 মোল ইলেকট্রনের চার্জ পরিমাণ বিদ্যুৎ তোমাকে ওখানে সরবরাহ করতে হবে। আমরা সবাই জানি 1 মোল ইলেকট্রনের চার্জ হলো 96,500 কুলম্ব। তাহলে সিলভারের মধ্যে তুমি যদি 96,500 কুলম্ব বিদ্যুৎ সাপ্লাই করো, তাহলে তুমি খেয়াল করো ক্যাথোডে 1 মোল সিলভার পাবা। এইটাই হলো আসল ঘটনাটা। ব্যাপারটা খুবই সিম্পল। 96,500 কুলম্ব দিলে 1 মোল সিলভার পাওয়া যাবে। তুমি যদি 2 মোল পরিমাণ চার্জ দাও, এটাকে আমরা কিভাবে বলবো? 96,500 কুলম্ব মানে কি? 1 ফ্যারাডে। তাহলে 1 ফ্যারাডে মানে 1 মোল সিলভার, 2 ফ্যারাডে মানে 2 মোল সিলভার, 3 ফ্যারাডে মানে 3 মোল সিলভার। পরীক্ষায় কিন্তু এভাবেই প্রশ্ন আসবে। আমি 3 মোল সিলভার পেতে চাই, কতটুকু চার্জ দিতে হবে? 3 ফ্যারাডে। পরীক্ষায় 3 ফ্যারাডেও আসতে পারে, 3 গুণন 96,500 সেই সংখ্যাটাও দিয়ে দিতে পারে। আমি যা বললাম তা কি ব্রেনের মধ্যে প্রবেশ করেছে? বুঝতে কি পেরেছো? বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। দেখো এটা তো সিলভারের জন্য, কিন্তু ধরো তুমি কাজ করতেছো ক্যালসিয়াম নিয়ে, ক্যালসিয়াম ক্লোরাইড। এই ক্ষেত্রে এটা কিন্তু দ্বিযোজী। বিজ্ঞানী ফ্যারাডে এটাও গবেষণা করে প্রমাণ করেছেন, যখন আমরা দ্বিযোজী মৌল নিয়ে কাজ করব, সেইটার 1 মোল পেতে গেলে আমাকে 2 ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে। আর তুমি যদি সেখানে 1 ফ্যারাডে বিদ্যুৎ দাও তাহলে কি পাবা? হাফ মোল। আরেকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। অ্যালুমিনিয়াম, তুমি অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করছো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তুমি তড়িৎ বিশ্লেষণ করছো। তুমি সেখান থেকে যদি 1 মোল পেতে চাও তাহলে তোমাকে 3 ফ্যারাডে দিতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে তাহলে আমি যদি অ্যালুমিনিয়ামে 1 ফ্যারাডে বিদ্যুৎ সাপ্লাই দেই কতটুকু জমা হবে? উত্তর হবে 1/3 মোল। ইজ ইট ক্লিয়ার টু অল? এটা কি সবাই বুঝতে পেরেছো? এইটাই কিন্তু পরীক্ষার এটা এত সহজ, কিন্তু এইটা তুমি বিভিন্ন ভার্সিটি প্রশ্ন যখন সলভ করবে দেখবে যে কতবার এসেছে, কতবার। মেডিকেলেও এটা আসবে, ডেন্টালেও আসবে, এইচএসসি তে এটা পরীক্ষায় আসবে, কতটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা যদি 1 মোল পেতে চাই তাহলে এইটাকে তাহলে আমি সামারাইজ করে দিই এইভাবে। বইয়ের মধ্যে সুন্দর করে অবশ্য সামারাইজ করাই আছে, আমার লিখতে হবে না। তাহলে ফ্যারাডের সূত্র খুব সুন্দর করে সামারি করা আছে। তাকায় দেখো, আমরা যদি 1 মোল পেতে চাই, ধাতুর উপরে নির্ভর করবে কতটুকু বিদ্যুৎ দিতে হবে। এটা সিঙ্গেল, এটা হলো একযোজী, তাহলে আমাদের কতটুকু বিদ্যুৎ দিতে হবে? 1 ফ্যারাডে। এটা 2 যোজী, এটার 1 মোল পেতে চাইলে 2 ফ্যারাডে। এটা 3 যোজী, এইটার 1 মোল পেতে চাইলে 3 ফ্যারাডে। তাহলে দেখো 1 মোল 1 ধনাত্মক পাওয়ার জন্য 1 ফ্যারাডে, 2 ধনাত্মক পাওয়ার জন্য 2 ফ্যারাডে, 3 ধনাত্মক পাওয়ার জন্য 3 ফ্যারাডে। আশা করি প্রত্যেকের কাছে আমি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। পরীক্ষায় কিন্তু ভাইয়া এইভাবে প্রশ্নটা আসবে না, পরীক্ষায় জাস্ট উল্টায় দিবে। এই লাইনটা থেকে পরীক্ষায় প্রশ্নটা আসবে, এই লাইনটা, দ্যাট ইজ দ্য হট মোস্ট ইম্পর্টেন্ট লাইন। সেটা হলো তাহলে আমি যদি ক্রোমিয়ামে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিই তাহলে আমি কি পাচ্ছি? কতটুকু পাবো? 1/3। কপার পাবো কত? হাফ। সিলভার পাবো 1। দ্যাটস দ্য বিউটিফুল থিং। এখান থেকে আমাদেরকে এই জিনিসটা এখান থেকে জানতে হবে। সো এই আমরা শিখে ফেললাম। এখান থেকে কপারের তুল্য রাসায়নিক ভরটা জেনে নিবা। আশা করি পুরোপুরি তুমি পেরে যাবা। আর এটা তো আমরা শুরুতেই করলাম, ফ্যারাডের সূত্রের সাহায্যে ইলেকট্রনের চার্জ গণনা করা যায়। আমরা সবাই জানি যে এতগুলা 6.022 চার্জ হইলো এতটুকু, তাহলে একটার চার্জ কত? দেখো এইটা দিয়ে তুমি যদি এই সংখ্যাটা দ্বারা গুণ করো 1.6023, এইটা দিয়ে গুণ করো তাহলে কিন্তু 96,500ই পাবা।
বুঝাতে পারলাম? তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ সমান কি বোঝায়? 1 ফ্যারাডে। সো এইটাই হলো আমাদের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ কার সংজ্ঞা, এইটাই হলো ফ্যারাডের সূত্র। তাহলে ফ্যারাডের সূত্রটা তোমাকে ছোট্ট ভাইয়া বা পুটা ফ্যারাডের সূত্রটা পড়তে হবে, এই অঙ্কটা করতে এই অঙ্ক এটা করতে হবে। ডান। ওকে, ফ্যারাডের সূত্রে আরেকটা ছোট্ট কাজ বাকি আছে আমার, সেটা হলো ফ্যারাডের সূত্রে এখানে একটা কিউ ইকুয়াল টু আইটি ছিল, ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ। দেখো এখানে একটা জেড আছে, এই জেড জিনিসটা কি? এই জেড জিনিসটা কি? এই জেড জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জেড জিনিসটা হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই জেড জিনিসটা হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমি তোমাদেরকে কয়েকটা জিনিস এখন পড়াই দিব, যারা লাইভ ক্লাস করছে না ওরা এটা এখন পড়তে পারবে না। দেখো এই জেড এর নাম কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, এটার এককটা পড়তে হবে, গ্রাম পার কুলম্ব। এই যে গ্রাম পার কুলম্ব, আমি পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু এরকম প্রশ্ন দিতাম। আমি যদি প্রশ্নকর্তা হতাম, গ্রাম পার কুলম্ব কিসের একক? পোলাপান শুধুমাত্র এইটা পড়ে যায়, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি? উল্টা পাশ থেকে পড়ে না, উল্টা পাশ থেকে পড়তে হবে এইটা কিসের একক, গ্রাম পার কুলম্ব। ঠিক আছে, আমি দেখার দৃষ্টিটা ব্রডেন করতে হবে, তাহলে তুমি পরীক্ষায় কিন্তু অন্যদের চেয়ে ভালো করবা। দেখো একই বই সবাই পড়ছে, একই বই তুমিও পড়ছো, একই বই কত দেখো তুমি পড়ছো, হাজার হাজার স্টুডেন্ট, 1 লাখ স্টুডেন্ট তোমাদের সাথে পরীক্ষা দিবে, এই হাজারি সারি বই সবাই পড়ছে, সবাই বিভিন্ন জায়গায় কোচিং করছে, ক্লাস করছে। ভালো করবে কারা পরীক্ষায়? যে জিনিসটা যখন পড়বে খেয়াল করে পড়বে এবং দুই পাশ থেকেই পড়বে, প্রশ্ন কিন্তু দুই পাশ থেকে ঘুরায় হতে পারে। ঠিক আছে, আমার এখনো মনে আছে আমি ঢাকা মেডিকেলে ভর্তি হলাম, তখন আমি একটা বাচ্চাকে পড়াতাম, ওকে আমি পড়াচ্ছিলাম হলো ডি ইউনিটের জন্য, ঢাকা ভার্সিটি ডি ইউনিটের জন্য সাধারণ জ্ঞান পড়াচ্ছিলাম। তো আমার এখনো মনে আছে, ওকে আমি পড়িয়েছিলাম যে আগামী বারের ক্রিকেট বিশ্বকাপ, আগামী বারের 44তম, আগামী বারে ধরো 10ম ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর ছিল তখন অস্ট্রেলিয়া 2000। সো অস্ট্রেলিয়াটাকে খুব ভালো করে পড়ানো হয়েছে, কিন্তু ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে সামনের বছর অস্ট্রেলিয়াতে যে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেটা কততম? এই জিনিস আর খেয়াল করে নাই এবং এটা খুব পারে নাই। সো এইটা খুবই ছোট্ট বিষয়। ঠিক আছে, সো মানে প্রশ্নটাও পড়াটা গুরুত্বপূর্ণ। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এককটা জানলে ঠিক আছে, ওই এককটা কিসের একক সেইটা উল্টা পাশটা জানাটাও খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো এক এক পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এক এক রকম, যেমন প্রত্যেকটা পদার্থের কিন্তু আলাদা আলাদা। যেমন সিলভারের জন্য এটা হলো এইটা, হাইড্রোজেনের এইটা। ভাইয়া দেখো গ্রাম পার কুলম্ব এটা মুখস্থ করতে হবে, ঝাড়া মুখস্থ। কিভাবে মুখস্থ করতে হবে সেটা শেখাই দিচ্ছি। সিলভার আমি এটা এইভাবে পড়তাম, 2টা 0 3টা 1 8, এইভাবে পড়তাম, 2টা 0 3টা 1 8, 0 0 1 1 1 এইভাবে পড়তাম না, কারণ পরীক্ষায় হতে পারে এই শূন্যগুলো অদল বদল করে দিল। হাইড্রোজেন 4টা 0 দিয়ে শুরু, আমি এভাবেই পড়তাম, 4টা 0 10 447, 4টা 0 কথাটা আমি খেয়াল করতাম। তো 2টা 0 3টা 1 8, 4টা 0 এইভাবে এই জিনিসগুলো পড়তে হয়। দেখো এখানে 2টা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দেওয়া আছে, কিন্তু তুমি চাইলে দুনিয়ার যে কোনো পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবা। এইখানে দেখো এদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দেওয়া আছে খুব সুন্দর করে, কয়টা জিনিসের? এইগুলা। তারপর এদের দেওয়া আছে, কারণ এদের যোজ্যতা পরিবর্তনশীল। যখন যোজনী 2 তখন তুল্যাঙ্ক একরকম, যোজনী 3 তখন তুল্যাঙ্ক আলাদা হবে। ঠিক আছে, সো এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাই এইগুলা কি পরীক্ষায় আসে, উত্তর হলো যে হ্যাঁ এইগুলাই পরীক্ষায় আসে, এইগুলাই আসে। এখানে যে 2টা বক্স দেওয়া আছে, আমি কিচ্ছু করার নাই, কিন্তু এইচএসসি তে আসুক না আসুক মেডিকেলের জন্য তুমি এই সংখ্যাটা পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, তার চেয়ে গুরুত্বপূর্ণ এইটুকু পড়বা, অন্ততপক্ষে পারমাণবিক ভরটা মনে রাখার চেষ্টা করবা। দ্যাটস ইট। আর 2টা তো আমি অলরেডি পড়াই ফেললাম। দেখো হাইড্রোজেন তো আমি পড়াই ফেলছি, সিলভার তো পড়াই ফেলছি। হাইড্রোজেন ছিল কি 4টা 0, এই যে ওইটাই কিন্তু এখানে 10 টু দি পাওয়ার -5 দিয়ে লেখা হয়েছে। সিলভার কি 2টা 0 -3 দ্বারা লেখা হয়েছে। এই দুটো কিন্তু অলরেডি তুমি পারো, হাইড্রোজেন এবং সিলভার কিন্তু অলরেডি তুমি পারো। থাকলো বাকি হলো অক্সিজেন, ক্লোরিন এবং জিঙ্ক। এইগুলো মুখস্থ করার কোনো টেকনিক এখান থেকে টেকনিক আমার জানা নাই। তারপরও একটা কথা তোমাদেরকে বলতে পারি, সংখ্যাগুলো মুখস্থ করা দরকার নাই, শুধু আইডিয়া নিতে হবে যে হাইড্রোজেন এবং সিলভার হলো 1, 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -3, এই দুইটা। ভিতরের সংখ্যা মুখস্থ করা দরকার নেই এখান থেকে। অক্সিজেনে দেখো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? আমরা সবাই জানি 8, এটা হলো 8। ক্লোরিন এবং জিঙ্ক তারা 3-এর ঘরে, তো তাহলে এইটা শুধু ভিতরটা জানতে হবে। জিঙ্ক ক্লোরিন হলো 3.67, 3.39,
তো আমি যদি পরীক্ষায় কখনো প্রশ্ন দেই এখান থেকে, আমি কিন্তু এইখান থেকে অপশন চুজ করবো যাতে তুমি কনফিউজড হয়ে যাও। সেই জন্য তোমার প্রত্যেকটা সংখ্যা মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র চিনতে পারলেই হবে যে কোনটা ক্লোরিনের কোনটা জিঙ্কের, ভিতরের এইগুলা মুখস্থ করার দরকার নাই। একইভাবে আয়রনের জন্য সেটা সত্য, কপারের জন্য সেটা সত্য, শুধুমাত্র 3, 6, 1, 2 মনে রাখার চেষ্টা করলেই হয়ে যায়। আশা করি জিনিসটা আমি ব্রেনের মধ্যে প্রবেশ করাতে পেরেছি। হুবহু ভিতরের সংখ্যা মুখস্থ করা দরকার নাই, শুধু চিনতে পারলেই হয়। ওকে, তুল্য ভর, আবারও বলছি পরীক্ষায় এটা থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে। কপার সালফেটের তুল্য ভর, সোডিয়াম কার্বনের অলরেডি পড়াই দিচ্ছি, এটা আমি দাগাই দিচ্ছি, এগুলাই পরীক্ষায় আসে, তুল্য ভর। ওকে, ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতা, ভাইয়েরা ফ্যারাডের সূত্র কোথায় প্রযোজ্য? ফ্যারাডের সূত্র শুধুমাত্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের জন্য প্রযোজ্য, এইটা খেয়াল করো। এর উপরে চাপ এবং ঘনমাত্রার কোনো প্রভাব নেই, তবে তাপের প্রভাব আছে, উত্তপ্ত অবস্থাটা সহজ হয়। তো এখানে দেখো প্রযোজ্য কোথায় কোথায়, সীমাবদ্ধতা খেয়াল করো। এইটা কিন্তু শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য, ইলেকট্রনীয় প্রবাহী কিন্তু এই সূত্র মেনে চলে না, কারণ এখানে জারণ বিজারণ ঘটে না। 2 নাম্বার কথা, এই সূত্রটা শুধুমাত্র যে সকল যৌগ শতভাগ তড়িৎ বিশ্লেষ্য সে সকল জায়গায় প্রযোজ্য, বাকি জায়গাগুলোতে প্রযোজ্য না। বাকি জায়গাগুলোতে কিন্তু ফ্যারাডের সূত্র দিয়ে তুমি কাজ চালাইতে পারবা না। এবং যে সকল বিক্রিয়াতে একাধিক জারণ বিজারণ ঘটে সে সকল জায়গাতেও ত্রুটি ঘটে। সো এখান থেকে পরীক্ষা যদি একটা প্রশ্ন আসে সেটা হলো যে কোথায় প্রযোজ্য এবং কার উপরে প্রযোজ্য, যেগুলো শতভাগ তড়িৎ বিশ্লেষ্য। সো এর সাথে সাথে আমি তোমাকে বাকিটা কিন্তু পড়াই দিছি, একদম সিম্পল কথা, আমি অলরেডি বারবার আলোচনা করলাম। আমাকে উত্তর দিবে জেসমিন শিপু, অনেকদিন ধরে কথা বলে না। 1 ফ্যারাডে বলতে কি বোঝায় বলো তো? ভাই 1 ফ্যারাড হচ্ছে 96,500 কুলম্ব। না না, এখানে ক খ গ ঘ কোনটা উত্তর হবে? সেটা হচ্ছে সেটা হচ্ছে 96,500 ইলেকট্রনের চার্জ। দেখো বাবু, আমি কিন্তু তোমাকে বুঝাই বলছি, তুমি কিন্তু পারতেছো না, আবার চেষ্টা করো। এতক্ষণ ধরে বুঝাইলাম, বুঝে চেষ্টা করো। দেখতে একই মনে হলেও কিন্তু একই না, কথার মারপেচ আছে। হচ্ছে না। মাইশা পুষ্পিতা বলো। মাইশা পুষ্পিতা, বাবারা এত পড়াচ্ছি এরপরও না পারলে তো হতাশ লাগে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলো। ভাইয়া গ, তুমি বললা গ, আচ্ছা ফাইন। আমাকে বলবো অপসরি ওয়াসিম, তোমার কি মনে হয়? অপসরি ওয়াসিম, তোমার কি মনে হয়? এটা গ হবে। হ্যাঁ গ হবে। এক মোল মানে হচ্ছে 6.02 into 10⁻23। শাবাশ, থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর, তুমি কিন্তু পেরেছো এবং আমি খুশি যে তুমি পেরেছো। দ্যাটস দ্য ট্রুথ অ্যাকচুয়ালি। ঠিক আছে, অনেকেই কিন্তু পারলা না এবং অনেকেই এটা ভুল করবে। এগুলো মেডিকেলের স্ট্যান্ডার্ড, অসাধারণ প্রশ্ন, অসাধারণ। দেখো 1 ফ্যারাডে বলতে এতগুলো ইলেকট্রনের চার্জ কিন্তু না। সো অনেকেই বুঝতে ভুল করলা। আচ্ছা ঠিক আছে, চার্জ কথাটা বলা আছে এবং দেখো এটা দেখতে হুবহু একই রকম। এটাই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, দেখতে কি মনে হবে? ওকে, এখানে আর কোনো কিছু পড়তে বলবো না, আমি যা পড়াই দিচ্ছি তুমি যদি এগুলাই পারো, ইউ উইল বি আ বস। আমরা এই চ্যাপ্টারের মেইন আলোচনা কিন্তু শেষ করলাম। এই চ্যাপ্টার আমরা কালকে শেষ করব। আমি একটা কথা একটু ছোট্ট করে বলে নিই, যারা হিন্দু ধর্মাবলম্বী অবশ্যই পরশুদিন বন্ধ থাকবে। কালকে আমি একটু ক্লাস নেব, তোমরা এই ক্লাসটা একটু রেকর্ডেড দেখে নিও। আমি আমার ব্যক্তিগত কারণে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কালকে আমাকে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে, তোমরা জাস্ট একটা ক্লাস লাইভ দেখে নিও, রেকর্ডেড দেখে নিও, দ্যাট উইল বি ইনাফ। সো আমি দেখো যা পড়ালাম, এইটুকু আজকে যা পড়াইছি সেটা কি ব্রেনের মধ্যে প্রবেশ করেছে? এমন কি আছে এই চ্যাপ্টার তোমরা অনেকে আগে পড়েছো, নতুন কিছু শিখেছো কিনা? জি ভাইয়া। Sure তো?